ওকে, সো আমাকে কাইন্ডলি একটু বলো তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, যারা আমার জাহাঙ্গীরনগরের ব্যাচে ছিল তাদের কাছে এই জিনিসগুলো অনেক ফ্যামিলিয়ার হতে পারে, বাট এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন বাংলার মধ্যে পড়া শুরু করবা তখন দেখবা যে গ্রামার পড়াও বা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার পড়ো, কিন্তু এইটারও ব্যাকগ্রাউন্ডে কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো জানা লাগে। ওগুলো না জানলে তখন দেখা যায় এখান থেকে কোশ্চেন আসলে পারা যায় না, প্লাস তুমি হচ্ছে বাংলার যে প্যাটার্নটা সেটাকে ধরতে পারবা না। দ্যাটস ওয়াই। তো খেয়াল করো এখানে, যেমন বাংলা রিভিশন ওয়ানের ভিতরে কি কি আছে। এখানে মেইন টপিক হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস এবং বাংলা ভাষার যে উদ্ভব সেটা। এর পাশাপাশি আরো অনেকগুলো এডিশনাল টপিক আছে। ধরো ব্যাকরণের মধ্যে যে সকল ভাষার উৎপত্তি আলোচ্য বিষয়, তারপর তোমার হচ্ছে যেমন শুদ্ধ বানান, নত্য সত্য বিধান, এছাড়া তোমার এই যে যুক্ত ব্যঞ্জন গুলা। তো অনেক কিছু এই ক্লাসের মধ্যে ইনক্লুডেড। তো এই জন্য আমি ওখানে দেখো যখন নোটিশ দিই সেখানে বলছি যে 3 থেকে 5 মার্কের জন্য আজকের এই ক্লাসটা। সো খেয়াল করো ব্যাকরণ জিনিসটা কি। অ্যাকচুয়ালি ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। ঠিক আছে, বেসিক কনসেপ্ট যে ভাষার সংবিধান। তুমি যদি ব্যাকরণ না বুঝো তাহলে হচ্ছে একটা ভাষা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে না। আর এটার একটা ভূতপত্তিগত অর্থ আছে, সেটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। সো পরীক্ষা আসে এইটা, যে ব্যাকরণ শব্দের ভূতপত্তিগত অর্থটা কি। ঠিক আছে। আর এটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ। কেন প্রত্যয় সাধিত শব্দ সেটা আমরা এই ব্যাকরণ শব্দটাকে ভাঙলে বুঝতে পারবো। দেখো ব্যাকরণকে ভাঙলে পাওয়া যায় বি আ ক্রি অন। তো এখানে বি মানে হচ্ছে বিশেষভাবে। ঠিক আছে, বিশেষভাবে। আ মানে হচ্ছে তোমার আলোচনা। আর ক্রি অর্থ হচ্ছে করে। আর অন অর্থ হচ্ছে তোমার চলে। তাহলে ব্যাকরণ শব্দটার মেইন অর্থটাকে যদি তুমি ভাঙো তাহলে এইভাবে আসে যে বিশেষভাবে আলোচনা করে যাহা, সেটাই হচ্ছে ব্যাকরণ। তো এখানে একটা জায়গায় খেয়াল করো যে ক্রি যেটা করে, এইখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে কি বলা হয় বলো তো। ধাতু। এটাকে ধাতু বলা হয়, চিহ্ন। এটাকে বলা হয় ধাতু চিহ্ন। আর এই যে ধাতু চিহ্নটা কিসের জন্য প্রযোজ্য হয়, শুধুমাত্র একটা জিনিসের জন্য প্রযোজ্য হয়, বলো তো কি। কৃত প্রত্যয়। গুড, কৃত প্রত্যয়ের জন্য প্রযোজ্য হয়। অন্য কোনো কিছুতে কিন্তু এই ধাতু চিহ্ন বসে না, শুধু কৃত প্রত্যয়ের ক্ষেত্রে এটা বসে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ, স্পেসিফিকলি কৃত প্রত্যয় সাধিত শব্দ। আর এমনিতেই এই যে ব্যাকরণ শব্দ বলো বা ব্যাকরণের যেই টপিক গুলো আছে ম্যাক্সিমাম সমাস সন্ধি সবকিছুই দেখবা যে তৎসম বা সংস্কৃত ভাষা থেকেই আসছে। ঠিক আছে। একই সাথে এগুলো এক একটা পারিভাষিক শব্দ। ঠিক আছে, পারিভাষিক শব্দ। পারিভাষিক, বানান ভুল হতে পারে, পারিভাষিক শব্দ। তো পারিভাষিক শব্দ কেন বলতেছি, ব্যাকরণ শব্দের কি কোনো সমার্থক শব্দ আছে? ব্যাকরণকে অন্য কি নামে তুমি চিনো? ইজ দেয়ার এনিথিং? কোন শব্দ আছে যেটা তুমি চিনো যে ব্যাকরণ শব্দের সমার্থক শব্দ? হ্যাঁ বা না না বলো। ভাইয়া। নাই। আর যে সকল শব্দের সমার্থক শব্দ হয় না সেগুলাকেই তোমার পারিভাষিক শব্দ বলা হয়। তোমাদের পারিভাষিক শব্দ থেকে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন থাকবেই, মাস্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে পড়বা। আর পারিভাষিক শব্দের জন্য আমার আলাদা করে শীট তৈরি করা আছে নিজস্ব। একটা তো ফুল প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন সেটার উপর একটা শীট, আর একটা শীট হচ্ছে আমার নিজের তৈরি করা হ্যান্ড নোট টাইপের, ওটা একটু সবুজ সবুজ কালারের সুন্দর আছে, ওইটা থেকে পড়বা। কারণ ওইটার মধ্যে ইউনিক গুলা দেওয়া, যেগুলা থেকে পরীক্ষায় বেশি আসে। বিউপিতে এটা থেকে কমন আসছিল, তারপর তোমার ঢাকা ইউনিভার্সিটি এটা থেকে কমন আসছিল। কিন্তু আনফরচুনেটলি জাহাঙ্গীরনগরে কমন আসে না, কারণ জাহাঙ্গীরনগরের যে কি ওয়েট কোশ্চেন দিল, মানে একদম সহজ দিছে কিন্তু আউট অফ সিলেবাস দিছে। তো এই জন্য আর কি, তবে ওগুলা পারছে পোলাপান, কারণ ওটা সিলেবাস থেকে কমন আসে নাই। বাট ওটা পারছে স্টুডেন্ট এমনিতেই, কারণ সহজ ছিল। আর ছিল ভাইয়া, ওই একটা, সিটটা কোথায় পাবো? আমি দিয়ে দিব গ্রুপে তোমাদের। আ- এরপর চলে আসো যে বাংলা ব্যাকরণের ইতিহাস। বাংলা ব্যাকরণের ইতিহাসের মধ্যে এখানে 4টা কোশ্চেন আসে। আর এই কোশ্চেনটার গুলোর মধ্যে কয়েকটা পার্থক্য আছে, তোমাদের কাছে মনে হইতে পারে যে না কোশ্চেন গুলো সেম, বাট কিছু ডিফারেন্স আছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ কে। তো ব্যাকরণবিদ মানে কি, যে ব্যাকরণ নিয়ে কাজ করে, তাই না, ব্যাকরণ বই লিখছে বা ব্যাকরণ নিয়ে সে গবেষণা করছে তাকেই ব্যাকরণবিদ বলা যায়। তো প্রথম ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদকে, এটা একটা কোশ্চেন। আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতাকে, এটা একটা কোশ্চেন। আর বাংলা ভাষায় বা বাংলা হরফ ব্যবহারের মাধ্যমে প্রথম ব্যাকরণবিদকে, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে বাঙালি হিসেবে প্রথম ব্যাকরণবিদকে। তো 4টা প্রশ্নের উত্তর তুমি এখানে পেয়ে যাবে। দেখো এই যে টেকনিকটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনিকে কি বলছি, যে পানিনি অষ্টাধ্যায়ী পাতা আস্তে আস্তে পড়ে হেলহেড রাজা গৌরকে দিয়ে দিল। এই পানিনি কথাটার মানে কি, আমরা যদি একটু দেখি, ওনার ডিটেলসটা পড়তে হবে। এখানে একটু আমি তোমাদেরকে
অন্য জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, এই যে খেয়াল করো, এই হচ্ছে গিয়া পানিনি। ওনার স্ট্যাচু আছে এখানে দেখা যাচ্ছে আই গেস। পানিনি হচ্ছে কে, একজন প্রাচীন ভারতীয় লৌহ যুগের সংস্কৃত ব্যাকরণবিদ, ভাষাতত্ত্ববিদ ও প্রাচীন ভারতের শ্রদ্ধেয় পণ্ডিত। তিনি হচ্ছে তোমার প্রথম বর্ণনামূলক ভাষাবিদ হিসেবে এবং ভাষাবিজ্ঞানের জনক হিসেবে তাকে চিহ্নিত করা হয়। তার রচিত অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী জিনিসটা কি, এটা হচ্ছে একটা সংস্কৃত ভাষার উপর রচিত সর্বপ্রথম এবং সর্বোত্তম ব্যাকরণ গ্রন্থ। তার মানে দেখো, ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ বললে তাহলে কার নাম আসবে? এই পাণিনি নামটাই আসবে। আচ্ছা, আর তিনি যে ব্যাকরণ বইটা লিখছে সেই বইটার নাম কি? অষ্টাধ্যায়ী। সেটা কোন ভাষায়? সেটা হচ্ছে সংস্কৃত ভাষার একটা ব্যাকরণ গ্রন্থ। তাহলে এখান থেকে শুধু এতটুকু ইনফরমেশন মনে রাখলেই হবে। এই যে দেখো এখানে সেটার কিছু ছবি আছে, অনেক আগের তো, তাই হচ্ছে তোমার দেখো কিরকম, বাট এটা মনে রাখবো। এরপরে চলে আসি আমরা আমাদের নেক্সট পার্টে। এই যে, তাহলে পাণিনি হচ্ছে তোমার ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। আমি লিখে দিচ্ছি এটা, ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। আর তার যে বইয়ের নাম সেটার নামই হচ্ছে অষ্টাধ্যায়ী। এই বইটা কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষা। আর এই যে পাতা মানে হচ্ছে তার একজন শিষ্য, যার নাম হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি, ঠিক আছে। তিনি হচ্ছে পরবর্তীতে এই বইটা নিয়ে কাজ করেন, মানে অষ্টাধ্যায়ীর কিছু ইনকমপ্লিট পার্ট ছিল যেটা নিয়ে পরবর্তীতে পতঞ্জলি কাজ করে। এরপরে দেখো আস্তে আস্তে, এই আস্তে আস্তে দিয়ে আমাদেরকে একটু ঘুরে আসতে হবে। তো দেখি, আস্তে আস্তে মানে কি? আস্তে আস্তে মানে হচ্ছে ম্যানুয়েল দা আশশুম্পাশাও। আশশুম্পাশাওকেই আমরা আস্তে আস্তে বলছি। তো এখানে কি বলছে দেখো, ম্যানুয়েল দা আশশুম্পাশাও হচ্ছে একজন পর্তুগিজ, যিনি অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষে আগমন করেছিলেন, এবং তিনি প্রথম ইউরোপীয় যিনি ভালোবেসে বাংলা ভাষাকে আসক্ত হয়েছিলেন। তিনি একজন ক্যাথলিক পাদ্রী। পাদ্রী মানে হচ্ছে যারা ওই যে তোমার খ্রিস্ট ধর্মের জন্য ক্যাথলিক ওইটার। তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রধানত অবিভক্ত বঙ্গ, অর্থাৎ আমাদের এই যে বঙ্গ যে পার্টটা, যে বাংলাদেশ বঙ্গ, এই পার্টটাতে আস্তানা গেড়ে বসবাস শুরু করেন। বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্থে তিনি একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থের নাম ছিল কৃপার শাস্ত্রের অর্থবেদ। মূল গ্রন্থটি পর্তুগিজ ভাষায় রচিত, তবে একই সঙ্গে বঙ্গানুবাদ প্রদান করা হয়েছে, অর্থাৎ কার্যত এটি দ্বিভাষিক গ্রন্থ। তো এটা নিয়ে আমরা খুব একটা অরিড না, আমরা অরিড হচ্ছে এইটা নিয়ে। দেখো, অধিকন্তু আশরাফ শাহ বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করার প্রয়াস নেন। এই গ্রন্থটি রোমান হরফে রচিত। কি হরফে? রোমান হরফে রচিত। সংক্ষেপে এর নাম হচ্ছে ভোকাবুলারিও। আর পুরো নামটা হচ্ছে কি দেখো, পুরো নামটা হচ্ছে ভোকাবুলারিও ইম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ। আবার বলতেছি, ভোকাবুলারিও ইম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ, এটা হচ্ছে ফুল নাম। আর এটা কোন হরফে রচিত? রোমান হরফে রচিত। এ গ্রন্থে ব্যাকরণ ছাড়াও বাংলা, পর্তুগিজ, পর্তুগিজ বাংলা অভিধান সংকলিত ছিল। গ্রন্থটির দ্রুতি রচনার সময় তিনি ঢাকারও দূরে, তিনি কিন্তু তখন ঢাকায় অবস্থান করতেছিল, ঢাকারও দূরে গাজীপুর জেলার অন্তর্গত ভাওয়ালের গড়ে অবস্থান করেছিলেন। তো এই যে পার্টটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশুম পাশা। তো এনার সম্পর্কে আমরা এটা মনে রাখবো যে হচ্ছে, তার নাম কি? তার নাম হচ্ছে আশুম পাশা। আশুম্পা সাও, উপরে চন্দ্রবিন্দু আছে। তো তিনি হচ্ছে ঢাকারও দূরে গাজীপুর সংলগ্ন ভাওয়ালের গড় এই অঞ্চলে আসছিল। ঠিক আছে, এই যে ভাওয়ালের গড় এই অঞ্চলটা, এটা তোমাদের যে ভূমিরূপ, কয় ধরনের ভূমিরূপ আছে বাংলাদেশে? তিন ধরনের: টারশিয়ারি, হুম। প্লাইস্টোসিন, সাম্প্রতিক কালে সোপান সময়। তো এই যে ভাওয়ালের গড়, এটা কোনটার মধ্যে পড়বে বলো? টার্সিয়ারি ভাইয়া। প্লাস্টোসিন কালের শতক। প্লাইস্টোসিন, প্লাইস্টোসিনের মধ্যে প্লাইস্টোসিন। পড়বে। হ্যাঁ, টারশিয়ারিটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি, প্লাইস্টোসিন হচ্ছে তার থেকে একটু কম, মেবি 8%। আর বাকিটুকু হচ্ছে তোমার এই যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তো এই যে প্লাইস্টোসিনের মধ্যেই তোমার কুমিল্লার ময়নামতি, ভাওয়ালের গড় এই অঞ্চলগুলো আছে। তো তিনি সেখানে আসছিলেন এবং সেখানে থেকে তিনি এই বইটা লেখার প্রয়াস নেন। বইটার নামটা হচ্ছে ভোকাবুলারিও ই মিডিয়ামা বেঙ্গালি পর্তুগিজ। আমি সংক্ষেপে লিখলাম, বিওসি লিখছি, এটা দিয়ে বুঝে নিবা, জাস্ট মনে রাখবে, একটু পরে আসবে ওইটা। আর এমনিতে হরফটা ব্যবহার করেন কোন হরফ? রোমান হরফ, এটা মনে রাখবা। আচ্ছা, রোমান হরফ। তাহলে তিনি হচ্ছে গিয়া সর্বপ্রথম বাংলা ভাষার জন্য ব্যাকরণ বই লিখছেন। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনের উত্তরটা। এরপর দেখো হেলহেড। হেলহেড মানে হচ্ছে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড। তার পুরো নামটা হচ্ছে এন বি
হ্যালহেড। এনবিআর। হ্যাল হ্যালহেড। তো তিনি একটা বই লিখেন যে বইটার নাম হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা ছিল তোমার একটা ইংরেজি ভাষায় রচিত ব্যাকরণ বই। কিন্তু ওই বইয়ের মধ্যে বাংলা হরফ ব্যবহৃত হয়, মানে পুরো বইটা ইংলিশে লেখা কিন্তু কিছু কিছু জায়গায় বাংলা হরফের ব্যবহার হয়। আর সেই কারণেই তোমার থার্ড যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হচ্ছে এনবি হ্যালহেড। একটু পরে আমি ব্যাখ্যা করব। তারপর দেখো রাজা রামমোহন রায়, রাজা মানে হচ্ছে রাজা রামমোহন রায়, ওনার সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে কারণ ওনার থেকে ডিটেলস থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বিভিন্ন সময়। তো রাজা রামমোহন রায় দেখো, এই হচ্ছে রাজা রামমোহন রায়। উনি কিন্তু খুবই মানে পজিটিভ বা হচ্ছে তোমার ফলো করার মতো বা একজন প্রমিনেন্ট ব্যক্তিত্ব, পার্সোনালিটি। কেন দেখো, তার কিছু অবদান আছে, অনেক কিছু অবদান। এই যে রাজা রামমোহন রায় একজন ভারতীয় সংস্কারক। সংস্কারক মানে কি, যে তোমাদের কিছু ভ্যালু থাকে না আমাদের সমাজে, যেগুলো তোমার মানে ব্যাড প্র্যাকটিস, যেমন সতীদাহ প্রথা, তারপর তোমার বাল্য বিবাহ প্রথা বা বিধবা বিবাহ প্রথা তো ভালো জিনিস, বিধবা অবিবাহিত প্রথা আর কি ধরো। তো এই জিনিসগুলাকে যে সংস্কার করছিল না বিভিন্ন সময়, তার মধ্যে তিনি একজন। তো দেখো, তিনি 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠা। পরীক্ষা ডিরেক্ট কোশ্চেন আসবে যে ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে কে? রাজা রামমোহন রায়। তারপর দেখো, তিনি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। তাহলে এই যে রামমোহন রায়ের উপাধি রাজা কোত্থেকে আসছে? এই যে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে এই উপাধিটা দেয়, মনে রাখবা। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা, এই যে সতীদাহ প্রথাটা কি, এই যে দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে একটা মেয়ের হাজবেন্ড যখন মারা যায় তখন তাকেও সেখানে মেরে ফেলে জীবন্ত। তো এটা কোনো প্রথা হইলো? তো এইটাকেই বিলোপ করার জন্য তিনি তোমার অগ্রণী ভূমিকা পালন করেন। আলটিমেটলি এই প্রথাটাকে বিলোপ করা হয়। এবং এটাকে বিলোপ করার জন্য যে তোমার অফিসিয়াল ডিক্লারেশনটা সেটাকে দেয়, বলো তো? উইলিয়াম অফিসিয়াল রাজা বেন্টিক। রামমোহন রায়। বেন্টিক হ্যাঁ, ভাইয়া বেন্টিক। বেন্টিং হচ্ছে এটার ইয়ে দেয়, কারণ ওই সময় তো ব্রিটিশ শাসন চলতেছিল, তাই না? দেখো 1828 সালের ঘটনা। তো দ্যাটস ওয়াই তোমার এইটার এমনিতে ডিক্লারেশনটা দেয় বেন্টিং, বাট এটার জন্য ভূমিকা পালন করে রাজা রামমোহন রায়। ঠিক আছে। তারপর দেখো এই যে বাল্য বিবাহ প্রথা বাতিলের প্রচেষ্টা নেন তিনি। বাল্য বিবাহ দেখো, এই যে এখানে দেখো পিচ্চি পিচ্চি মেয়ে, এই যে এই জায়গাতে একদম সামনে ফ্রন্ট লাইনে দেখো একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে, কত পিচ্চি না? একদমই পিচ্চি না, মানে এইটুকু এই বাচ্চাকে পর্যন্ত বিয়ে দেওয়া হইতেছে। তো এগুলা কি ধরনের প্র্যাকটিস? তো এইটাকেই তোমার এই যে 18 বছর প্রয়াস এগুলার জন্য তিনি কাজ করেন। তারপর ছিলেন দেখো ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসার জনক বলা হয়। তাহলে ভারতীয় রেনেসার জনককে? এই রাজা রামমোহন রায়। বিবিসি কর্তৃক 2004 সালে একটা তোমার বাঙালিদের মধ্যে যারা সবচেয়ে ভালো, তারপরে দ্বিতীয় তৃতীয় এরকম একটা ইয়ে আসে, প্রতিবেদন আসে, সেখানে এই যে রাজা রামমোহন রায় ছিলেন 10ম স্থানে। 1 নম্বর স্থানে কে ছিল বলতে পারবা? কিন্তু বঙ্গবন্ধু। হ্যাঁ, বঙ্গবন্ধু ভাই, বঙ্গবন্ধু বন্ধু ভাইয়া। বঙ্গবন্ধু 1 নম্বর ছিল। আর এই যে 20 নম্বর, টোটাল বিশ ঈশ্বরচন্দ্র জনের বিদ্যাসাগর। হ্যাঁ, 10 নম্বরে ছিল হচ্ছে তোমার এই যে রাজা রামমোহন রায়। আর 20 নম্বর যেটা মেবি 20 জনেরটা প্রকাশ করে, 20 নম্বরে কে ছিল বলো তো? মেজর জিয়া ভাইয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, জিয়াউর রহমান। দেখো এই যেখানে লিস্টে আছে, 1 নম্বরে শেখ মুজিবুর রহমান, 2 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বরে আমাদের কাজী নজরুল ইসলাম, 4 নম্বরে ফজলুল হক, 5 নম্বরে সুভাষ চন্দ্র, 6 নম্বরে বেগম রোকেয়া, এটা মনে রাখবা। ঠিক আছে, 6 নম্বরে বেগম রোকেয়া। আর 7 নম্বরে জগদীশ চন্দ্র বসু। এটা মনে রাখতে হবে তোমাদের। কেন মনে রাখতে হবে বলো তো? জগদীশ চন্দ্র বসু কে বলতে পারবা কেন মনে রাখতে হবে? হুম? উনি বাংলাদেশে জন্মগ্রহণ বাঙালি করছেন। বিজ্ঞানী। সেটা একটা কারণ, আর সবচেয়ে আমার কাছে মনে হয় যে তোমার তিনি কিন্তু তার নামে একটা হল আছে, না জানি একটা একাডেমিক বিল্ডিং ই আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, আছে কিনা জগদীশচন্দ্র বসু নামে, দেখো। তো এই ধরনের কোশ্চেন আসে। আর এই জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করছে দেখো, এই যে উদ্ভিদ বিজ্ঞানের যুগান্তকারী অবদান রাখেন। তিনি বলেছিলেন যে ওই যে উদ্ভিদের প্রাণ আছে, বুঝছো এটা। তারপরে যে মাইক্রো রেডিও এগুলার ক্ষেত্রে তার অবদান। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে তোমার এই যে বিধবা বিবাহ যেটা, সেটা সম্পর্কে তিনি কাজ করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার সম্পর্কে আমরা ডিটেলস পড়বো। আর এখানে দেখো রাজা রামমোহন রায় হচ্ছে যে 10 নম্বরে। ঠিক আছে, বাল্য বিবাহ, নারীদের নারীদের হচ্ছে তোমার কি সামাজিক সংস্কারক হিসেবে নিয়ে কাজ করেন। আর এই যে মীর নেসার আলী, উনি হচ্ছে কি, ওই যে তোমার একটা ইয়ে হয় না, নারিকেল বাড়িয়ায়, যেটা তোমার বাঁশের কেল্লা, তার বাঁশের। হ্যাঁ, সেখানে তার অবদান ছিল। এটা থেকে মেবি তোমাদের জাহাঙ্গীরনগরের কোশ্চেন আসছিল। এই তিতুমিরের সাথে আরেকজন সহযোগী ছিল, তার নাম আসছিল। তারপর দেখো লালন শাহ বাউল সম্রাট। তারপর হচ্ছে তোমার সত্যজিৎ রায়,
সত্যজিৎ রায়ের কিন্তু অনেকগুলা সিনেমা আছে, এগুলা থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। তারপর দেখো তোমার অমর্ত্য সেন, ওনার বই থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে। উনি হচ্ছে একজন অর্থনীতিবিদ এবং সর্বপ্রথম অর্থনীতিতে উনি নোবেল পুরস্কার পাইছে এশীয়দের মধ্যে বা বলতে পারো। তো অমর্ত্য সেনের যে বইটা, কয়েকটা বই, তার মধ্যে দু একটা বইয়ের নাম বলো তো, বলতে পারবা? পভার্টি অ্যান্ড ফেমিন। পেমেন্ট গুড। ফার্স্ট পোভার্টি এন্ড, হ্যাঁ, পোভার্টি এন্ড ফেমিনস, এটাই হচ্ছে তার যে বইটা, যেটার কারণে তিনি হচ্ছে নোবেল পুরস্কারটা পায়। হ্যাঁ, মানে দারিদ্রতা এবং দুর্ভিক্ষ, এটা নিয়ে তিনি যে বইটা লিখে সেটার কারণে নোবেল পুরস্কার পায়। কিন্তু আরো কিছু বই আছে প্রমিনেন্ট, যেমন হচ্ছে দি আইডিয়া অফ জাস্টিস, এটা পরীক্ষা আসে প্রচুর। আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। এই তিনটেই মনে রাখবা শুধু। আর এই যে ভাষা আন্দোলনের শহীদদেরকে হচ্ছে 15তম স্থানে দিছে, শহীদুল্লাহকে দিছে, ডিএমএস স্যার যিনি, তাকে দিছে 16 অবস্থানে। স্বামী বিবেকানন্দ হচ্ছে 17 নম্বরে। আর 18তে অতীশ দীপঙ্কর, 19 নম্বরে জিয়াউর রহমান, দেখো 20 নম্বরে সৌরদ্দীপ, ঠিক আছে, 19 নম্বর হচ্ছে জিয়াউর রহমান। তো এই হচ্ছে গিয়ে এই যে 20 জনের যে একটা তালিকা বিবিসি কর্তৃক 2004 সালে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে। তো আমরা আবার এই যে রাজা রামমোহনের কাছে চলে আসি। তিনি দেখো, তিনি একই সাথে আরো কিছু অবদান আছে, এই যে সতীদাহ প্রথা বিলোপ করেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি দেখো বিলেতে ভ্রমণ করেন। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো, অ্যান্সার করার পরে মিউট করে রাখবা। বিলেতে দেখো তিনি ভ্রমণ করেন, ইনফ্যাক্ট তাকে বলা হয় যে প্রথম বাঙালি হিসেবে বিলেত ভ্রমণ করেন এই যে রাজা রামমোহন রায়। এবং তিনি হচ্ছে দেখো একই সাথে এই যে দুইটা বই লিখে, বইগুলা থেকে পরীক্ষা কোশ্চেন আসে। এই যে এখানে পাইছি, বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, এই দুইটা বই কার লেখা? রাজা রামমোহন রায়ের লেখা। তো এখানে যতটুকু বললাম এতটুকু কি তোমাদের মনে থাকবে নাকি ভুলে যাবা? জি ভাই। গুড। আর তার এখানে আরেকটা জিনিস দেখো, তার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ছিল সংবাদ কৌমুদী। তাহলে তার যে সম্পাদিত পত্রিকা সেটার নাম কি? সংবাদ কৌমুদী, এটা মনে রাখতে হবে। এবার চলে আসি আমাদের স্লাইডে। সো এই যে রাজা মানে হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি হচ্ছে প্রথম বাঙালি যিনি কিনা ব্যাকরণ বই লিখে। আমরা এতক্ষণ সবই বলছি কিন্তু তার ব্যাকরণ বইয়ের কথা বলতে ভুলে গেছি। তার ব্যাকরণ বইয়ের নাম কি বলতো? গৌরীয় গৌড়ীয় ব্যাকরণ। বেঙ্গলি গ্রামার ইন ও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। না না না, ওইটা হচ্ছে তোমার আরেকটা বই। ঠিক আছে, ওইটা হচ্ছে উইলিয়াম কেরি, উইলিয়াম কেরির বই। কিন্তু রাজা রামমোহন রায়টা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে। আর তাহলে এখান থেকে দেখো আমরা এবার কোশ্চেন গুলোর অ্যান্সার করার ট্রাই করি। একটু আগে যে কোশ্চেন গুলো ছিল, ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ কে হবে তাহলে? পানিনি। পানিনি। ঠিক আছে। প্রথম ব্যাকরণ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে হবে? ম্যানুয়েল। ম্যানুয়াল সব আশুম ম্যানুয়াল পাশা। দাস। হ্যাঁ, আর বাংলা ভাষায় বা বাংলা হরফ ব্যবহার হয়েছিল সর্বপ্রথম কার ব্যাকরণ বইতে? নাথানিয়েল ব্রাসিয়াল হেড। বা হ্যাঁ, এন বি হ্যালেট। গুড। আর প্রথম বাঙালি ব্যাকরণবিদ বললে হচ্ছে রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণের। হ্যাঁ। সো এই পার্টটা গেল। আর এখানে দেখো তাদের ডিটেলস গুলো ভাইয়া, আছে দাস। জি। ভাইয়া এই বই মানে আমার সামনে যে বইটা সেটা লেখা হচ্ছে রাজা রামমোহন রায় বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে 1826 সালে মানে রচনা করে, পরবর্তীতে এটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণে অনুদিত হয় 1833-এ। হ্যাঁ, এটা হচ্ছে 1833-এ, রাইট। এটা প্রথমে ইংলিশে রচনা হয়, তারপরে বাংলায় আসে। তো তুমি হচ্ছে এই যে 1833-এরটাই মনে রাখবা, পরীক্ষা এই নামে আসবে। ওইটা হচ্ছে আরেকটু ডিটেলস দেওয়া আছে, প্রথমে ওইটা ইংলিশেই ছিল আই গেস। ওইখান থেকে পরবর্তীতে অনুবাদ করে গৌড় ব্যাকরণ করা হয় 1833 সালে। এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আসো। আশুম পাশাও দেখো, এই যে আমরা বললাম ঢাকার ভাওয়ালের গড়ে আসছে, তিনি আসছে মূলত 1734 সালে। এবং তিনি যে ব্যাকরণ বইটা লিখার প্রয়াস নেন বা লিখেন, সেটা লিখেন পর্তুগালের লিসবন থেকে, এবং সেটা লিখেন হচ্ছে 1743 সালে। তাহলে ঢাকায় আসে মূলত 34-এ। আর এই যে 34-কে উল্টে দিলেই দেখো 43, এই সময় গিয়ে তিনি ব্যাকরণ বইটাকে প্রকাশ করেন। তো বইটার নাম কি ছিল? ভোকাবুলারিও, বুলারিও ইম ইডিওমা বেঙ্গালি, BNGLA বেঙ্গালি, ই পর্তুগিজ, GUEZ, এরকম সেটা ছিল বইটার নাম। আর এইখানে তোমার বাংলা হরফ ব্যবহৃত হয় না, কারণ তখন অব্দি বাংলা হরফ আবিষ্কারই হয় না। এই যে এই সালে বলতেছি না, এই অবধি তোমার ব্যাকরণের জন্য যে হরফ, বাংলার যে হরফ, সেটা আবিষ্কারই হয় নাই। তারপরে চলে আসে এই যে ন্যাথানিয়াল ব্রাসি হ্যালহেড। তিনি হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ বই লিখেন। এবং এই সময় তিনি হরফ ব্যবহার করেন এটার মধ্যে বাংলা কিছু। এই হরফ আবিষ্কার করছে কে? হরফ আবিষ্কার করছে চার্লস উইকিন্স। তাহলে বাংলা হরফ আবিষ্কারক কে? চার্লস উইকিন্স। পরীক্ষা আসবে এটা, খুব ইম্পর্টেন্ট।
আর তিনি যে বইটা লিখেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট, সেই বইটার নাম কি ছিল? এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আমি ওইখানেও বলছিলাম যে এনবি হ্যালেটের বইটার নাম হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। কত সালে লিখে? 1778। তো দেখো 43 44 34 ওই সময় কিন্তু আবিষ্কৃত হয় না, এরপরে আবিষ্কৃত হয়ে গেছে। তারপরে যখন 78-এ তিনি বইটা লিখেন, তখন গিয়ে তোমার এই হরফটা তিনি এটার মধ্যে ইনপুট করেন। আর আরেকটা বই আছে দেখো এই নামের সাথে সিমিলারি, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে গ্রামার বাঙালি ল্যাঙ্গুয়েজ। এই যে বাঙালি কথাটা যদি থাকে, শেষে আই থাকে, তাহলে সেটার উত্তর হবে উইলিয়াম কেরি। তাহলে দেখো, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বললে ন্যাশনাল ব্যাসি হ্যালেড, আর বাঙালি বললে উইলিয়াম কেরি। মনে রাখবা কিভাবে? এই যে তোমার আইতে, বাঙালিতে শেষে আই আছে, কেরিতে শেষে আই উচ্চারিত হয়, কেরি। তো এইভাবে আর কি মনে রাখা যায়। তারপর চলে আসো, আচ্ছা, তো এই যে পার্টটা, ব্যাকরণের ইতিহাসগত যে পার্টটা, এখানে কারো কোনো ডাউট আছে আর? এনিথিং এখান থেকে কোশ্চেন আসলে পারবা না? আই গেস পারা উচিত। হ্যাঁ। এবার চলে আসো শব্দ গঠন। শব্দ গঠন থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও কোশ্চেন দেয়, বা আদার্স অনেকগুলো জায়গাতে কোশ্চেন দেয়। তোমাকে একটা শব্দ দিয়ে বলবো যে এটা কি যোগে গঠিত হয়েছে। তো এটা টেকনিকের বিষয়, তুমি যদি বুঝতে পারো কনসেপ্ট, এমনিতেই পারবা। দেখো, কোন একটা শব্দ যদি তোমার সমাস যোগে গঠিত হয়, সমাসের ক্ষেত্রে আমরা কি দেখি? সমাসের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, প্রথম একটা পার্ট, দ্বিতীয় একটা পার্ট, মানে প্রথম পদ দ্বিতীয় পদ। সমাসের ক্ষেত্রে দুইটা পার্টেরই কিন্তু আলাদা আলাদা মিনিং থাকে। ঠিক আছে, এটারও মিনিং থাকবে, এটারও মিনিং থাকবে। যেমন দেখো, ত্রিনয়ন, এটা একটা সমাসবদ্ধ পদ। ত্রিনয়নকে যদি আমরা ভাঙি, তাহলে পাবো হচ্ছে ত্রি আর নয়ন। ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। দেখছো কত সুন্দর চোখে এঁকে ফেলছি। তো দেখো, ত্রি হচ্ছে তিন আর নয়ন অর্থ হচ্ছে চোখ। তো দেখো, দুইটারই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মিনিং আছে, দ্যাটস ওয়াই এই ত্রিনয়ন শব্দটা হচ্ছে একটা সমাস যোগে গঠিত শব্দ। পরেরটাতে আসো, উপসর্গ। উপসর্গের ক্ষেত্রে দুইটা পদ, কিন্তু উপসর্গের প্রথমটার কোনো অর্থ নাই, পরেরটার অর্থ থাকে। প্রথম অংশটার অর্থ থাকে না, পরেরটার অর্থ থাকে। আর উপসর্গ কোথায় যুক্ত হয়, শুরুতে না শেষে? শুরুতে। 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 তাহলে ওই উপসর্গের তো কোনো অর্থ নাই। কারণ উপসর্গ নিয়ে আমরা একটা জিনিস পড়ছিলাম, একটা লাইন বলো তো। একটা লাইন ছিল খুব ইম্পর্ট্যান্ট, উপসর্গের এটা আছে এটা নাই। অর্থবাচকতা নাই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। হ্যাঁ, অর্থাৎ অর্থবাচকতা নাই মানে কি, নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু দ্যোতকতা মানে কি, যখন অন্যের সাথে যুক্ত হয় তখন অন্য মিনিং, ভিন্ন মিনিং দিতে পারে, এটাই। তো এইটা হচ্ছে উপসর্গের বেলায়। তো দেখো, বেহেড একটা উপসর্গ যোগে গঠিত শব্দ, কারণ প্রথম অংশটা বে, এটার কোনো মিনিং নাই, কিন্তু পরের অংশটার কিন্তু মিনিং আছে। আর প্রত্যয় হচ্ছে ঠিক উপসর্গের উল্টো। তো যদি পরীক্ষা আসে যে কোনটি উপসর্গের ভিন্ন, তাহলে উত্তর হবে প্রত্যয়। ঠিক আছে। এটার ক্ষেত্রে কি প্রথমটার অর্থ থাকে, পরেরটার কোনো অর্থ থাকে না। যেমন দেখো, উক্তি শব্দটা হচ্ছে প্রত্যয় সাধিত গঠিত শব্দ। এখানে এটাকে ভাঙলে পাবো হচ্ছে বচ যোগ কয়তাক্ত রস্বীকার। তো বচের অর্থ আছে, কিন্তু কয়তাক্ত রস্বীকারের তি, টিকতি, এটার কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। তো এই জন্য, তো তুমি হচ্ছে এখন বলবা যে ভাইয়া পরীক্ষায় তো উক্তি দেওয়া থাকবে, বচ যোগ কয়তাক্ত, এটা তো দেওয়া থাকবে না, আমি বুঝবো কিভাবে? তো এইটা অ্যাকচুয়ালি তোমাকে কিছু যে ভেঙে ভেঙে কিভাবে আসে, এগুলো আগে থেকেই জানতে হবে। কথা বুঝছো? মানে অতটাও ইজি না এই। আর বাদ বাকি সব বিবিএস সব হচ্ছে সন্ধি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে আমি যেগুলো স্টার মার্ক করছি, এগুলো ইম্পর্টেন্ট। যেমন কারককে ভাঙলে কি পাওয়া যায়? ক্রি যোগ নক। তো এখানে দেখো, ক্রির সাথে একটা ধাতু চিহ্ন, তার মানে এটা প্রত্যয় যোগে গঠিত শব্দ। কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। আর নকের কোনো অর্থ নেই, ক্রির অর্থ আছে। আর বিভক্তিকে ভাঙলে বি যোগ ভচ যোগ কয়তাক্ত রস্বীকার। ভচের অর্থ আছে, কিন্তু কয়তাক্ত রস্বীকার অর্থ নাই, এটাও কিন্তু কৃত মানে প্রত্যয় সাধিত শব্দ, কারণ এখানে দেখো ধাতু চিহ্ন আছে। সমাসের ক্ষেত্রেও সেম, প্রত্যয় সাধিত শব্দ। এরপর দেখো বচন, বচ যোগ অনট। বচনের ক্ষেত্রে কি, বচ যোগ অনট। তো অনটের অর্থ নাই, কিন্তু বচের অর্থ আছে, এই জন্য এটাও প্রত্যাশিত শব্দ। আর উপসর্গ নিজেই তোমার উপসর্গ যোগে গঠিত শব্দ, কারণ প্রথমটার অর্থ নাই, এখানে পরেরটার আছে। এই স্বর্গ মানে কি বলো তো? এই স্বর্গ মানে কি? হুম? স গয়রেফ, এটার অর্থ কি, মিনিং কি? একটা হচ্ছে শয়ব গয়রেফ, এটা একটা স্বর্গ। আর একটা হচ্ছে স গয়রেফ, দুইটা জিনিস, কোনটার মিনিং কি বলো? জানো না? এটা তো জানা উচিত। এই স্বর্গ জীবনও শোনো নাই? ওটা জানি। এটা কি? প্রথমটা জানি। এটা হচ্ছে হ্যাভেন, জান্নাত। তাই না? যে মৃত্যুর পরে স্বর্গে যাইতে হবে, জান্নাতে যাইতে হবে। কিন্তু এই স্বর্গের মানে হচ্ছে অধ্যায়। যেমন তোমরা দেখবা, যখন মেঘনাদ বধ কাব্যটা পড়ছো, তোমরা পড়ছো না? মেঘনাদ বধ কাব্য তো পড়ো নাই, বিভীষণের প্রতি মেঘনাদ পড়ছো। সেখানে একটা ইয়ে ছিল, কবি পরিচিতি বা পাঠ পরিচিতির মধ্যে, যে মেঘনাদ বধের ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, তাই না? ষষ্ঠ স্বর্গ মানে কি, ষষ্ঠ অধ্যায়। বা তোমরা যদি সহপাঠ দেখো, সেখানেও দেখবা যে স্বর্গ বলে আলাদা আলাদা পাঠ আছে, প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ। এটা মানে কি, অধ্যায়। এবার আর ভুলবা কখনো?
সেগুলো মনে রাখবা। তারপর দেখো ব্যাকরণ, তো এটাকে তো ভেঙে দেখাইলাম শুরুতেই, ব্যাকরণ বিশেষভাবে আলোচনা করে চলে এটা। এরপর চলে আসা হচ্ছে বাংলা লিপি। ক্লাসটা কিন্তু অনেক বড় হবে। এখন আমি দেখতেছি যে প্রায় 25 জন আছো, তোমরা যদি শেষ অবধি না থাকো তাহলে খবর আছে। আমি কিন্তু দেখে রাখলাম কে কে আছো। দেখো বাংলা লিপি, বাংলা লিপির মধ্যে তোমার দুই ধরনের ভারতীয় লিপি আছে, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরেষ্টি লিপি। আমাদের বাংলা লিপি যেটা, সেটা মূলত ব্রাহ্মী লিপির একটা পার্ট। তো কিভাবে ব্রাহ্মী লিপির পার্ট সেটা আমরা একটু পরে দেখব। তো ব্রাহ্মী লিপি আর খরেষ্টি লিপি, এই যে ভারতীয় লিপির যে দুইটা টাইপস, ব্রাহ্মী লিপির মানে কি, খরেষ্টি লিপির মানে কি, এটা তোমরা অলরেডি কিন্তু রিয়েল লাইফে দেখছো, কিন্তু হয়তো এইভাবে জানো না। ব্রাহ্মী লিপি জিনিসটা হচ্ছে যেটা তোমার বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে গিয়ে শেষ হয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন লিখি খাতায় তখন বাম পাশ থেকে লিখে ডানে গিয়ে শেষ করি না, আবার সেকেন্ড লাইনে গিয়ে বাম পাশ থেকে লিখে ডানে শেষ করি, এইভাবে পর্যায়ক্রমে লিখতে থাকি। তো এইটাই হচ্ছে তোমার ব্রাহ্মী লিপি, যেটা বাম থেকে শুরু হয় ডানে গিয়ে শেষ হয়। যেমন বাংলা ভাষা এটা, হিন্দি ভাষা এটা, ইংরেজি ভাষা এটা, সবই সেম। কিন্তু খরষ্টি লিপি হচ্ছে উল্টা, সেটা ডান দিক থেকে শুরু হয়ে বামে গিয়ে শেষ হয়। ডান দিক থেকে শুরু হয়ে বামে গিয়ে শেষ হয়। তো এই যে ডান দিক থেকে গিয়ে বামে গিয়ে শেষ হয়, এটা হচ্ছে খরষ্টি লিপি। এটার এক্সাম্পল কি? কোরআন শরীফ। তোমরা কোরআন শরীফ পড়তেছো না এখন এই রমজান মাসে? কে কে পড়তেছো? তাহলে মোটামুটি পড়া হয় পরে। হ্যাঁ, মোটামুটি মানে ভালোভাবে পড়ার ট্রাই করবা, কারণ অন্যান্য সময় পড়ার কোনো সুযোগ হয় না, এই রমজান মাসে একটু পড়ার সুযোগ হয়। তো এটা পড়বা। তো দেখো সেখানেও কিন্তু ডান দিক থেকে বামে গিয়ে আমরা শেষ করতেছি, তারপর সেকেন্ড লাইনে থার্ড লাইনে এভাবে যাচ্ছি। তো এটাই হচ্ছে খরেষ্টি লিপির এক্সাম্পল, উর্দুতেও সেম। এবার চলে আসো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। সো আলোচ্য বিষয়ের মধ্যে চারটা জিনিস, একটা হচ্ছে তোমার ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। আর একটা এক্সট্রা আছে যেটা হচ্ছে অভিধান তত্ত্ব, তো লেক্সিকোগ্রাফি বলা হয়। তো এখানে প্রত্যেকটার যে ইংরেজি টার্মিনোলজি, যেগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে, পরীক্ষায় ইংরেজি টার্মস গুলো থেকে কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাট আমরা আরেকটু ডিটেলসে বোঝার ট্রাই করি। যেমন ধরো ধ্বনিতত্ত্ব, তো তুমি ভাষা বা ব্যাকরণ নিয়ে কাজ করতেছো, ব্যাকরণ তো ভাষারই সংবিধান, তাই না? তো ভাষা কিসের জন্য দরকার? মানুষের মনের অনুভূতি, সেটাকে প্রকাশ করার জন্যই তো। তো ধরো বললা যে আমি, হ্যাঁ, তো আমি বললা, আমি দিয়ে কি কোনো মিনিং আছে? মিনিং নাই, মিনিং নাই। কিন্তু যদি বললা যে আমি রোজা, তাও কি মিনিং আছে? কোনো মিনিং নাই। বা হচ্ছে যে আমি রোজা রাখবো, এবার গেদারি, এবার একটা মিনিং আছে। সো দেখো এইখানে আমার যে মনের ভাষাটা বা মনের অনুভূতিটাকে প্রকাশ করার জন্য, একটা মিনিংফুল কিছু করার জন্য আমার কি কি লাগছে? আমার এই যে মি, রোজা, এগুলো সব হচ্ছে ধ্বনি। ধ্বনি, এখানে তো ধ্বনি বোঝা যাচ্ছে, মুখের ধ্বনি কোনটা? মুখে উচ্চারিতটা। বাট আমি যে লিখছি তাহলে সেটা কি? লিখাটা কি? বলো। শব্দ। বর্ণ। বর্ণ। শব্দ। শব্দ না, ইয়া বাক্য শব্দ গঠিত পরে হয়েছে। আসবে, শব্দ পরে যাবে। আমি ভাষা। বর্ণ। যেটা, শোনো, আমি যেটা মুখে বলতেছি সেটা হচ্ছে ধ্বনি, আমি যেটা লিখছি সেটা হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলা হয়। এই বর্ণ কয়েকটা মিলে গঠিত হয়েছে একটা শব্দ, শব্দ কয়েকটা মিলে গঠিত হয়েছে একটা বাক্য। এরপরে একটা মিনিংফুল একটা কিছু দেওয়ার মাধ্যমে আমার মনের অনুভূতিটা প্রকাশ পাইছে। তো দেখো কত কিছু লাগছে। এই জন্য তোমার আলোচ্য বিষয়ের মধ্যে ধ্বনিতত্ত্ব একটা, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব একটা, অর্থতত্ত্ব একটা, বাক্যতত্ত্ব একটা। মূলত বাক্যতত্ত্ব অর্থতত্ত্বের আগে আসে, আগে বাক্য তারপর অর্থ। সেই হচ্ছে চারটা জিনিস। এখন ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি, কারণ ধ্বনি শব্দের ইংরেজি নামই হচ্ছে ফোন, PHONE, ফোন। ঠিক আছে, এখান থেকে তোমার এই ফোনোলজি আসছে। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে মরফোলজি। তো যদি তোমাদেরকে এভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশের মধ্যে কোশ্চেন দেয় যে হুইচ সিস্টেম ডিলস উইথ দি ফরমেশন অফ ওয়ার্ড, তাহলে সেটাকে কি বলবা? ফরমেশন অফ ওয়ার্ড হইলে মরফোলজি বা রূপতত্ত্ব হবে। মরফোলজি। আবার ধরে যে বাক্যতত্ত্ব বা পদক্রম, বাক্যতত্ত্বর অপর নাম পদক্রম। তুমি এটা অনেক সময় ভুলে যাবা, কিন্তু মনে রাখার একটা টেকনিক আছে, মনে রাখবা। পদ আর শব্দের মধ্যে পার্থক্য কি? বলো। এই যে এখানে আমি বললাম, রোজা বললাম, রাখবো বললাম, এখানে তিনটা শব্দ না আলাদা আলাদা? কিন্তু এই তিনটেই এখানে পদ। কেন পদ জানো? কারণ এটা একটা বাক্যের অংশ। যখন কোনো একটা শব্দ বাক্যের পরিণত হয় তখন সেটাকে তুমি পদ বলতে হবে, সেটাকে আর শব্দ বলবা না। কিন্তু যদি শুধু বলতা যে আমি, আমি বলে আর কিছু বলতেছো না, তাইলে কিন্তু এটার পদ না, এটা হচ্ছে শুধুই শব্দ। যখন এটা বাক্যে পরিণত হবে তখন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শব্দ পদ হয়ে যাবে। এই জন্য বাক্য তত্ত্বকেরই অপর নাম হচ্ছে পদক্রম। এখন আর ভুলবা? বলো। না ভাইয়া। আরেকটা জিনিস, ধরো আমি শব্দ বললাম, ঠিক আছে, একটা শব্দই বললাম, যেমন ধরো বললাম হচ্ছে উম আম, বাসায়, বাসাতে,
হ্যাঁ, বয়কার বা, সহকার সা, তয়কার তে, বাসাতে। বাসা না বলে বললাম বাসাতে, এটা কিন্তু পদ। এটা একটা শব্দ বা শব্দ, এটা পদ, কারণ এখানে একটা বিভক্তি যুক্ত আছে। তো যখন এই যে এ অন্তঃস্থতে, এটা কি সপ্তম বিভক্তি, তাই না? তো বিভক্তিযুক্ত শব্দকে আবার পদ বলা হয়। কথা বুঝছো? কারণ বিভক্তি আসলে তখন একটা মিনিং থাকে। যেমন ধরো, তুই কোথায়, বাসাতে, মিনিং চলে আসছে না? কিন্তু যদি বললাম যে তুই কোথায়, ও বললো বাসা, তাইলে কিন্তু জিনিসটা হলো না, বাসা কি আবার। তো এই আর কি, বিভক্তির একটা জিনিস থাকলে তখন সেটাকেও পদ বলা হয়। তো এগুলো বেসিক, এই জিনিসগুলো মাথায় রাখবা। এটাকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। তো এভাবে কোশ্চেন আসতে পারে যে দ্য সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু দি ফরমেশন অফ সেন্টেন্স, সেটাকে বলবা কি, সিনট্যাক্স। আর অভিধান তত্ত্বকে ইংরেজিতে বলা হয় লেক্সিকোগ্রাফি। আর যিনি অভিধান লিখে এ পার্সন হু রাইটস ডিকশনারি, তাকে কি বলা হবে, লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার। হ্যাঁ। তো ধরো, ইংরেজিতে সর্বপ্রথম অভিধান লিখছে কে, এটা একটা কোশ্চেন আছে, বলো কে স্যামুয়েল লিখছে? জনসন। স্যামুয়েল জনসন, মনে থাকে যেন। সর্বপ্রথম ইংরেজিতে অভিধান লিখছে। আর সর্বপ্রথম বাংলা অভিধান কে লিখছে, বলো? পানিনি। না, পানিনি। তো বাংলা ব্যাকরণ বই লিখছে উপমহাদেশে সর্বপ্রথম। আমি বলছি যে বাংলাও লিখে নাই, উপমহাদেশে সর্বপ্রথম ব্যাকরণ লিখছে সংস্কৃত ভাষায়। বাংলাটা নিয়ে কাজ করছে হচ্ছে তোমার আশ্রম ভাষাও। আর বাংলাতে লিখছে হচ্ছে এনবি হেলহেড। আর বাঙালি হিসেবে লিখছে হচ্ছে রাজা রামমোহন রায়। গুলাই ফেলবা না, একটু মনোযোগ দিয়ে বুঝবা। আর অভিধানের ক্ষেত্রে সর্বপ্রথম বাংলা অভিধান লিখছে হচ্ছে রামচন্দ্র বিদ্যা বগীশ, এরই মেবি নাম। ঠিক আছে, এটা থেকে মেবি গত যে তোমাদের যে এক্সাম নিলাম না ডি ইউনিটের জন্য চট্টগ্রামের, ওইখানে ছিল এই হ্যাঁ, কোশ্চেনটা, খেয়াল করো নি হয়তো। আচ্ছা। 5টার দিক গেলে হবে না, 5টার পর। তার তারপর দেখো, এই যে ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি টপিক আছে দেখো। ধ্বনিতত্ত্ব যেহেতু লিখিত রূপটাই বর্ণ, তাহলে বর্ণমালা, লিপি, বর্ণবিন্যাস, অক্ষর বিন্যাস, উচ্চারণ, বানানের নিয়ম, সন্ধি, নত্য সত্যবিধান, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের বিষয়। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে বর্ণবিন্যাস, সন্ধি, নত্য সত্যবিধান, এই কয়েকটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সন্ধি কেন ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত হয়? কারণ সন্ধিকে ভাঙলে কি সন্ধি মানেই কি, বলো? সন্ধি মানে কি? ধ্বনির মিলন। 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 হ্যাঁ, এই জন্যই। এরপর চলে আসো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তো দেখো, এর মধ্যে যোজক, যোজক মানে কি, ইংরেজিতে কি বলে এটাকে? কানেক্টরস, তাই না? ওই যে এন্ড, বাট, এগুলা অর। তো যোজক কি করে? শব্দকেই তো কানেক্ট করে, এই জন্য শব্দতত্ত্ব আলোচ্য বিষয়। বচন, শব্দের সাথে তো যুক্ত হয়। টাটি, খানাখানি হচ্ছে এক বচন। কিন্তু যদি বলো যে গুলো, গালি, বা সব, পাখি সব, সেটা হচ্ছে কি, বহু বচন। লিঙ্গ, তাও শব্দের সাথেই কানেক্টেড। উপসর্গ শব্দের সাথে যুক্ত হয়, অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়। পদ বা পদ নির্মাণ প্রক্রিয়া, প্রকৃতি ও প্রত্যয়, দ্বিরুক্ত শব্দ, শব্দদ্বৈত, সমাস, বিভক্তি, কাল, ক্রিয়ার কাল, সবই হচ্ছে কি তোমার শব্দতত্ত্বের বিষয়। কথা বোঝা গেছে? আর এই যে এখানকার যতগুলা কন্টেন্ট দেখছো না, সবগুলোর উপর আলাদা করে ইন্ডিভিজুয়াল তোমাদেরকে এই ব্যাচে ক্লাস নেওয়া হবে। কোনো কিছুই বাদ থাকবে না। ক্রিয়ার কাল, পদ নির্মাণ, অনুসর্গ, উপসর্গ, লিঙ্গ, বচন, সবকিছুই পড়াবো। আর এই বিভক্তি সমস্যা, এগুলো তো এমনিতেই পড়ে। তারপর চলে আসো এখানে, বাক্যতত্ত্ব বা পদক্রম বা সিনট্যাক্স। এটার মধ্যে কি কি আছে? প্রবাদ, প্রবচন, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, জ্যোতি বা শ্বেদ চিহ্ন। জ্যোতি বা শ্বেদ চিহ্ন বা বিরাম চিহ্ন, এটা সবার শেষে গিয়ে বসে না? তো দেখো, বাক্যের শেষেই তো বসে। বলতো এই যে জ্যোতি বা বিরাম চিহ্ন বা বা ছেদ চিহ্ন, এটার জনককে? ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র ভাইয়া। বিদ্যাসাগর। হ্যাঁ, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। তার প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র শর্মা। তিনি কিন্তু যখন সিগনেচার করতো তখন শর্মা নামেই সিগনেচার করতো, ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি যে বইটা তোমার হচ্ছে এই বিরাম চিহ্ন নিয়ে লিখেন, সেই বইটার নাম কি? বেতাল পঞ্চবিংশতি। কত সালে? 1847-এ মেবি। তো এই হচ্ছে গিয়া তোমার তার ডিটেলস, মনে রাখবা। তিনি একই সাথে আরো অনেকগুলো জিনিসের জনক। বলো তো আরেকটা জিনিস কি হইতে পারে? বাংলা যে কিসের জনক? বিপ্লব হয়। বিধ বিবর্তনের জন্য। না না না, সেটা ছাড়ো, বাংলা গ্রামারের টপিক বলছি। বাংলা বাংলা গদ্যের জনককে? জি ভাই, ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর। হ্যাঁ, গদ্যের জনক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই। ওকে। সো তারপর দেখো, এই যে পদক্রম বা বাক্যতত্ত্বের মধ্যে আরো কিছু টপিক আছে, যেমন তোমার কারক, এটা একটা। বাচ্য, তারপরে উক্তি, তারপরে পদ পরিবর্তন, এটা একটা।
সো আমরা একটু নেক্সট আগাই। এখান থেকে কোশ্চেন আসলে তোমার ধ্বনিতত্ত্ব অথবা শব্দতত্ত্ব এটা থেকে বেশি আসে, ঠিক আছে। আর অর্থতত্ত্বের মধ্যে মূলত এটা সহজ, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে না, বাট তারপরে বলে দিচ্ছি যে এখানে সবগুলা শব্দের সাথেই দেখবা যে অর্থ কথাটা আছে। যেমন সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, মুখ্যার্থ, গৌণার্থ, সবগুলা শেষেই কিন্তু কি অর্থ কথাটা আছে। নেক্সট খেয়াল করো যে মুখ্যার্থ জিনিসটা কি, গৌণার্থ জিনিসটা কি। তো মুখ্যার্থ হচ্ছে মূলত মূল শব্দ বা মূল শব্দ অনুযায়ী যে মিনিংটা, সেটাই হচ্ছে মুখ্যার্থ। আর গৌণ অর্থ হচ্ছে একটা ভিন্ন অর্থ। তো এটা কি তুমি বুঝবা কিভাবে যে কোনটা মুখ্যার্থ ব্যবহৃত হয়েছে, কোনটা তোমার গৌণার্থে ব্যবহৃত হয়েছে, এটা বুঝবা কিভাবে? যেমন দেখো, আমি বীজগণিতের সূত্র পড়ি। তো আমি যখন বললাম যে আমি বীজগণিতের সূত্র পড়ি, এখানে সূত্র বলতে কি, সূত্র বলতে অ্যাকচুয়ালি ওই যে সূত্রটাকেই বোঝানো হয়েছে। যেমন ধরো একটা সূত্র হতে পারে a+b হোল স্কোয়ার, তাই না? এটা সূত্রটা কি আসে, a² + 2ab+b², তাই না? আচ্ছা, এরপরে আরেকটা কথা বললা তুমি, আমি একই সূত্রে গাথা, এখানেও সূত্র বলছো, কিন্তু এখানে কি এই সূত্র বোঝানো হয়েছে নাকি এখানে তোমার সামথিং এরকম বোঝানো হয়েছে? অফকোর্স এটা বোঝানো হয়েছে। তো এইটাই হচ্ছে তোমার গৌণ অর্থ। আর আরেকটা জিনিস দেখো, যখন আমি বললাম অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র মানে কি, অর্ধেক চাঁদ। সাপোজ অর্ধেক চাঁদ কিরকম হয়, অর্ধেক চাঁদ ধরো এরকম হয়। এটা এটা অর্ধেক চাঁদ হয়নি। চাঁদ মামা অনেকটা এরকম হয়, তো শেষে গিয়ে চ্যাপ্টা হয়ে যায়। মানে আমার ধরো সাপোজ এরকম একটা চাঁদ, ঠিক আছে। তো এই যে চাঁদ, তো এইটাকেই আমরা কি বলতেছি, অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র মানে এটাই, কিন্তু এটার একটা গৌণ অর্থ আছে, সেটা হচ্ছে গলা ধাক্কা। কারণ অর্ধচন্দ্র একটা বাগধারা, এটা মানে কি গলা ধাক্কা দেওয়া। সো কেন এটা এইভাবে আসছে, তুমি যখন কাউকে গলাতে ধাক্কা দিয়ে যাবা, তখন দেখো হাতের শেপটা এরকম যাচ্ছে। তো এই যে শেপটা দেখো তো, মানে অর্ধচন্দ্রের মতো হইলো কিনা, অর্ধচন্দ্রাকৃতি হইলো কিনা, এখান থেকে এটা আসছে, ঠিক আছে। তারপর তোমাদেরকে যে আমি লাস্ট ক্লাসে ইংলিশের একটা মানে ভোকাব দিছিলাম, যে কিক দা বাকেট। লাস্ট ক্লাসে না, তো লাস্ট যে এক্সামটা নিলাম চট্টগ্রামের ডি ইউনিটের জন্য, তো সেখানে একটা ইয়ে ছিল যে কিক দা বাকেট, এটার মানে কি বলতে পারবা? মারা যাওয়া। হ্যাঁ, ডাই। তো এটারও কিন্তু একটা মিনিং আছে, কেন এটা আসছে এখান থেকে। কিক দা বাকেট মানে কেন ডাই, এটা হচ্ছে তোমার আগের যুগে যখন কোন একটা লোককে ফাঁসি দেওয়া হইতো, সাপোজ সে কোনো অপরাধ করার কারণে, হ্যাঁ, তখন কি করতো, ওই লোকটাকে তোমার একটা বালতির উপরে দাঁড় করানো হইতো। সাপোজ সাপোজ ধরো এই একটা বালতি, হ্যাঁ, এরকম একটা বালতির উপর দাঁড় করানো হইতো। আর এদিকে ধরো একটা রশি দিয়ে এইভাবে তোমার ঝুলাই দেওয়া হইতো। সো যখন সময় হইতো, ঠিক ওই সময় বালতিটাকে একটা লাথি দিত। লাথি দিলে বালতিটা পড়ে যেত, তখন ওই লোকটা এখান থেকে ঝুলে মারা যেত। বালতির বালতির উপর দাঁড় করে এভাবে ফাঁসি দেওয়া হইতো। তো এই জায়গা থেকে আছে যে কিক দা বাকেট মানে হচ্ছে ডাই। তো সবাই বুঝছো? তুমি এভরি সিঙ্গেল ইডিয়মস, প্রত্যেকটা ইডিয়মসেরই কোনো না কোনো একটা মিনিং থাকে। তুমি যদি এটা বুঝো, বা কোনো একটা বাগধারার একটা মিনিং থাকে, ওটা যদি বুঝো, তুমি ওই বাগধারা আর কখনো ভুলবা না। আর অনেকে আছে তোমরা শুধু মুখস্থ করতে থাকো, মুখস্থ করতে থাকো, ওইভাবে কিন্তু হয় না অ্যাকচুয়ালি। এবার চলে আসো এখানে, আবিধানিক শব্দ এটা কি। এটা থেকে কিন্তু আগে শুধুমাত্র রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতো, বাট ইদানিং কালে অনেকগুলো ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতেছে আবিধানিক শব্দ থেকে। বিউপিতে আসতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসতেছে, তারপর তোমার এই যে আদার্স যেগুলা চট্টগ্রাম, রাজশাহী, এগুলো তো আসতে পারে। সো আবিধানিক শব্দক্রম জিনিসটা হচ্ছে, আমরা যখন ইংলিশের আবিধানিক ক্রমটা দেখি, সেটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে 26টা যে তোমার লেটার আছে, খুব সিরিয়ালি আছে, তাই না? সেখানে কোনো ধরনের ডিফারেন্স নাই বা প্যাচ নাই। কিন্তু বাংলাতে কিন্তু এরকম না। বাংলাতে ডিকশনারির যে একটা ক্রম, আবিধানিক যে একটা ক্রম, সেখানে কিছু পরিবর্তন আছে। বাংলাতে সর্বপ্রথম শুরু হয় হচ্ছে গিয়ে তোমার স্বরবর্ণগুলাকে দিয়ে, কি দিয়ে, স্বরবর্ণগুলাকে দিয়ে। তারপর আসে হচ্ছে তোমার চিহ্নগুলা, তারপর আসে হচ্ছে গিয়া ব্যঞ্জন বর্ণগুলা, ব্যঞ্জন বর্ণগুলা। এবং এই ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিছু প্যাচগোছ আছে, যে কোনটার পরে কোনটা আসবে। তো তো খেয়াল করো। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো, তোমরা এই যে আনমিউট করে কয় রাখো। টাকা বিকাশ? কি বলবো? সাবুরে মেসেজ দিয়ে ওর বিকাশে 30 টাকা আসে নাকি? এই স্মিহা, তুমি আমার বিকাশে টাকা পাঠায় দাও। আচ্ছা, এরপর দেখো এই যে আবিধানিক ক্রম অনুযায়ী তোমার সর্বপ্রথম শুরু হয় হচ্ছে স্বরবর্ণ, তারপরে শুরু হয় চিহ্ন, তারপরে হয় ব্যঞ্জন বর্ণ, এবং ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিন্তু কিছু প্যাচ আছে। স্বরবর্ণগুলা তো সিরিয়ালি আছে, যেমন অ আ ই উ, তারপরে রি থেকে শুরু করে ওই পর্যন্ত। এরপরে ক খ গ, তারপরে ধরো অনুসার বিসর্গ, এটা হচ্ছে সাধারণ বর্ণানুক্রম।
কিন্তু অভিধানে কিভাবে থাকে, অভিধানে থাকে হচ্ছে এভাবে, শুরুতে তোমার স্বরবর্ণগুলো এভাবে, শেষ পর্যন্ত থাকবে ওই পর্যন্ত। এরপরেই কিন্তু তোমার ব্যঞ্জন বর্ণ শুরু হবে না, এরপরে শুরু হবে তোমার এই যে চিহ্নগুলা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলা। এরপরে শুরু হবে তোমার ব্যঞ্জন বর্ণ, ক শুরু হবে, ক এর পরে কিন্তু আবার খ আসবে না, ক এর পরে আসবে হচ্ছে ক্ষীয়, ক্ষীয়র পরে আসবে খ। এভাবে তোমার ঢ পর্যন্ত গিয়ে আবার ঢর র, ঢ পর্যন্ত গিয়ে আবার ঢর র, তর পরে আবার থ আসবে না, তর পরে খণ্ডত্ব, অন্তস্থ যাওয়ার পরেই হচ্ছে অন্তস্থ, তারপরে র ল স। তাহলে দেখো আমি আবারও রিক্যাপ করতেছি যে আবিধানিক ক্রমটা হচ্ছে সর্বপ্রথম স্বরবর্ণ, তারপরে চিহ্ন কোনগুলা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এরপরে ব্যঞ্জন বর্ণ শুরু, ব্যঞ্জন বর্ণের ক এর পরেই ক্ষীয়, তারপরে খ দিয়ে শুরু করে ঢ ঢর র, ঢ ঢর র, এরপরে ত এর পরে খণ্ডত্ব, আর জ এর পরে অন্তস্থ জ। এই হচ্ছে গিয়া তোমার জাস্ট সিকোয়েন্সটা। সো এটা মনে রাখতে পারবা না? বলো। ইনশাল্লাহ ভাইয়া। এখান থেকে দেখো কোশ্চেন কিভাবে আসতে পারে। ধরো এখানে তোমাদেরকে প্র্যাকটিস করাই, তারপরে এমসিকিউ দিব, এই যে শেষে এমসিকিউ আছে এখানে। তো এখানে দেখো, নারকেল, নাশপাতি, নাটাফল, নাইফল, তো আমাকে বলো কোনটা ডিকশনারিতে সবার আগে তুমি খুঁজে পাবা? প্রথম লাইনে নাইফল। নাইফোন। নাইফ, নাইফল। নাইফলকে এক নম্বরে সবার আগে খুঁজে পাবা। এরপরে কোনটাকে খুঁজে পাবা? নাটাফল। নাটাফল। নাটা ফল। তারপরে কোনটা? নারকেল না নাশপাতি? নারকেল। র কোথায়, স কোথায়? র হচ্ছে এখানে, স হচ্ছে তারপরে, তার মানে নারকেলকে আগে পাবা। নারকেল। নারকেল, তারপর হচ্ছে তারপরে নাশপাতি। এখানে দেখো যুক্ত ব্যঞ্জন আকারে আছে, তো যুক্ত ব্যঞ্জন যেগুলা সেগুলাকে ভেঙে ভেঙে যাচ করতে হবে, তুমি এমনিতে দেখেই বলতে পারবা না। এইটাকে ভাঙলে কি পাই আমরা? তালব্যস্য, র, রস্যু। আর এটাকে ভাঙলে কি পাই? এটাকে বাংলা পাবো হচ্ছে তালব্যস্য, র, দীর্ঘ উ। ঠিক আছে, এটাকে ভাঙলে কি পাই? ক যোগ মূর্ধন্য ষ। আর এটাকে ভাঙলে পাই হচ্ছে ন যোগ ড, এটাকে ভাঙলে পাই হচ্ছে ন যোগ ম। তাহলে আমাকে বলো সর্বপ্রথম এখানে কোনটাকে খুঁজে পাবা? প্রথমটা যুক্ত খ। কিউ। ক্ষীয়কে পাবো হচ্ছে সবার প্রথমে। দুই নম্বরে কোনটা পাবা? ন যোগ ড নাকি ন যোগ ম? নবক দ। ড। আর এটা হচ্ছে তিন নম্বরে। চার নম্বরে কোনটা পাবা, পাঁচ নম্বরে কোনটা পাবা? প্রথমটা চারে, কারণ এখানে রস্যু, এবারটা দীর্ঘ, এটা হচ্ছে পাঁচ। তো দেখো এই হচ্ছে গিয়ে তোমাদের আবিধানিক ক্রমটাকে বোঝা। নেক্সট চলে আসে এমসিকিউ তে, যে আবিধানিক অনুযায়ী, অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণক্রমটি সঠিক? হ্যাঁ, না করলেও পাবো না। এই যে তাসফিয়া, তোমার এখানে প্রচুর নয়েজ হয়, তুমি একটু অ্যান্সার দেওয়ার পরে মিউট করে রাখবা। দেখো এখানে যে চারটা অপশন, পাওয়া, গাং, গাং, গাঙ্গ, গাং, পাওয়া, গা, গাঙ্গ, মধ্যে কোনটা সঠিক? আমরা আগে জাজ করি, এলিমিনেশন মেথডে আগাই, যে কোনটা হইতে পারে কোনটা হইতে পারে না। গ, গাও, এটার আগে কি পাওয়াকে পাবা তুমি? গয়ের তিন গায়ের নাম্বারটা আগে হবে কি না। পাওয়াকে পাবা? না। ইম্পসিবল। না। গাং, গা, গাঙ্গ, গাং, গা, গাঙ্গ শেষ না হইতে কি মাঝখানে পাওয়া আসবে? না। না। তারপর এখানেও দেখো, গাং, ঘি, গাঙ্গ, মাঝখানে পাওয়া কি ঢুকবে? না। তাহলে এটাও না। বাদ, তাহলে অপশন অপশন থাকেই মাত্র আর একটা, এমনিতেই অ্যান্সার করা যায় যে গাং, গা, গাঙ্গ, পাওয়া। বলবো যে ভাইয়া এখানে গাং কেন আগে আসলো? দেখো আমরা অনুসার বলছিলাম বিষয়। চিহ্নগুলো আগে আসে, এই যে চিহ্ন, তারপরে ব্যঞ্জন শুরু হয়। তাহলে এখানে যেটা আছে, গা, অনুস্বার, তারপরে চন্দ্রবিন্দু, তারপরে ব্যঞ্জন, তারপরে লাস্টে আবার ওই যে পায়ের ব্যঞ্জন, পাওয়া। তো সবাই ক্লিয়ার এখন? জি ভাইয়া। এইটা বলো দেখি, এটা কোনটা হবে? প্রথমটা। না 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 না। গো। তিন নাম্বারটা মনে হয়। তিন নাম্বারটা ভাইয়া। তিন বি নাম্বারটা। নাম্বার, বি নাম্বারটা মনে হয়। আচ্ছা, এক একজন এক একটা বলতেছে, বাট এটার অ্যান্সার দেখো। এখানে তোমার ঘুঘু, ঘুঙ্গুর, ঘুঘু, ঘুঙ্গুর, মাঝখানে ঘুটা, ঘুটনি, ঘুঘু, ঘুঙ্গুর, ঘুটা, ঘুটনি, ঘুটনি, ঘুটা, ঘুঘু, ঘুঙ্গুর। তো দেখো এই যে চিহ্নর গুলো আগে আসে আমরা বলছিলাম, তাহলে এখানে চিহ্ন দুইটা আগে আসছে, ফাইন। তাহলে ঘুটা, ঘুটনি, কিন্তু এই যে ঘুটা, ঘুটনি হইতে পারে না। তুমি আগে আমাকে এটা বলো, ঘুট আগে আসবে নাকি ঘুটা আগে আসবে? গসকর ঘু ট, ঘুট, আর একটা হচ্ছে গসকর গু দুটাকে হচ্ছে। ট আকার, কোনটা আগে আসবে? ঘুট আগে আসবে, তাহলে গুড। এইটা হওয়ার কথা এখানে, এটা যাওয়ার কথা এখানে, বাকি সব ঠিক আছে, তাহলে এটা ভুল। হুম।
এখানে দেখো চিহ্নগুলো মাঝখানে চলে আসছে, তার মানে এটা হবেই না, বাদ। এখানে দেখো চার চিহ্নগুলো নম্বর শেষে দিছে, তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। প্রথমে লাস্টেরটা হবে। গুটনি, হ্যাঁ গুটা গুটনি, তারপরে ঘুঘু ঘুঙ্গুর। সবাইকে বুঝতে পারছো? জি ভাই। এরপর চলে আসো নেক্সট পার্টে। দেখো এখানে হচ্ছে আমরা আমাদের ব্যাকরণ পার্টটা কিন্তু কমপ্লিট, এবার আমরা ভাষা রিলেটেড কিছু জিনিস পড়বো। তো ভাষার মূল উপাদানকে কি বলা হয়? ধ্বনি বলা হয়। আর মূল উপকরণকে বলা হয় বাক্য। মনে রাখবা কিভাবে, দেখো উপাদানে ন আছে, ধ্বনিতেও ন আছে, উপকরণে তোমার ক আছে, বাক্যতেও ক আছে, সেইভাবে মনে রাখতে হবে। বুঝতে পারছো? এই টেকনিকটা ফলো করলে এটা মনে রাখা যায়। তারপর চলে আসো যে ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে কি? উপভাষা। এটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ। ডায়ালেক্ট শব্দের অর্থ তোমার উপভাষা বা আঞ্চলিক ভাষা। তো ডায়ালেক্ট, তারপরে এরকম আরো কিছু আছে। এগোরা শব্দের অর্থ কি বলতো? পারিভাষিক শব্দ এগোরা, মুক্ত মঞ্চ বা মুক্ত অঞ্চল। মুক্ত স্থান বা মুক্ত অঞ্চল এরকম। তারপর ধরো আরো এরকম থাকতে পারে, চেস, সি ডাবল এস, সেস বা চেস, এটা কি? উপর। উপকর। তারপর যদি বলি হচ্ছে তোমার সেন্সাস, আদম। আদমশুমারি। আদমশুমারি। আদমশুমার, হ্যাঁ। তো এরকম আরো অনেক পারিভাষিক শব্দ আছে, তোমাদেরকে লিস্ট দিব, এখান থেকে পড়বো। এখান থেকে 1 মার্ক 100% থাকে, একটা এমসিকিউ থাকে। তারপর ব্রেইল ভাষা কি, ইশারা ভাষা কি, চর্যাপদ কি? এখান থেকে মেবি কোথাও একটা কোশ্চেন আসছিল, কোনো একটা অ্যাডমিশন টেস্টে, মেবি বিউপিতে আসছিল ব্রেইল থেকে, তাই না? তোমরা কি হ্যাঁ বিউপিতে ভাইয়া। দিছিলে কেউ? হ্যাঁ। তো দেখো ব্রেইল ভাষা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী যারা, মানে চোখে দেখে না, তাদেরকে তো ব্রেইল ভাষার মাধ্যমে বোঝানো হয়। আর ইশারা ভাষা হচ্ছে কাদের জন্য? যারা মুখে কথা বলতে পারে না, তাদেরকে ইশারা ইঙ্গিতে বোঝাতে হয়। তো এই দুইটা জিনিস মনে রাখবা। আর চর্যাপদকে তো সবাই চেনই, চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। এটা সম্পর্কে আমরা ডিটেলস পড়বো এই যে আমাদের যখন লিটারেচার ক্লাস হবে তখন। আচ্ছা, তোমাদের কি কানে কোনো নয়েজ যায়? কেননা আমার বাসার ইমিডিয়েট সামনে হচ্ছে একটা বাসার কাজ চলতেছে, তো নয়েজ কি যায় কিনা? যাওয়ার না কথা না, ভাইয়া। কারণ কারণ আমি হচ্ছে মাইক্রোফোন দিয়ে ক্লাস নিতেছি, তো এটা দিয়ে নয়েজ যায় না। ওকে। তো দেখো বাংলা ভাষার অবস্থান। তো বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। ঠিক আছে? এবং বাংলাদেশ ছাড়া আরেকটি দেশ যার দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, সেই দেশটা কোনটা? সিয়েরা লিওন। সিয়েরা এটা সিয়েরা পরীক্ষা লিওন। আসে। তো এটা অনেক সময় অনেকে মনে রাখে অন্য নাম দিয়ে, তোমরাও সেটা মনে রাখতে পারো, ওই যে একজন অ্যাক্ট্রেস আছে বলিউডের, তাকে দিয়ে। তারপর দেখো এই যে সিয়েরা লিওনের যে দেশটা, এটা হচ্ছে একটা পশ্চিম আফ্রিকার দেশ, যেটা রাজধানীর নাম হচ্ছে ফ্রিটাউন। কি নাম? ফ্রিটাউন। এবং এটার মুদ্রা হচ্ছে লিওন। ঠিক আছে, মুদ্রা হচ্ছে লিওন এবং রাজধানী হচ্ছে ফ্রিটাউন, মনে থাকে যেন। তারপর দেখো বাংলা ভাষার যে অবস্থান যদি হিসাব করি আমরা, যে বাঙালিরা কারা? মূলত বাঙালিরা হচ্ছে সংকর জাতি বা হাইব্রিড। বুঝতে পারছো? কারণ দেখবে এখানে একটা ডাইভার্সিটি আছে। কিছু মানুষ খুবই ফর্সা, কিছু মানুষ খুবই কালো, কিছু মানুষ হচ্ছে আবার শ্যামলা, কিছু উজ্জ্বল শ্যামলা, কিছু কম শ্যামলা, মানে বিভিন্ন টাইপের এখানে ভ্যারাইটি দেখা যায়। আবার কিছু মানুষ আছে খুব লম্বা, কিছু আছে খাটো। তো এত ভ্যারাইটি কেন এখানে? কারণ বাঙালিরা হচ্ছে হাইব্রিড জাতি বা সংকর জাতি। তারপর এখানে তোমার কালচারাল গত বিভিন্ন ব্যাপার আসে, ভাষাগত দিক থেকেও দেখবা এক এক অঞ্চলে এক এক ভাষা। এই যে আমাদের বাংলাদেশ, বরিশালের ভাষা একরকম, নোয়াখালীরটা আরেক রকম, সিলেটেরটা একরকম, ঢাকাতে একরকম, যশোরের ভাষা আবার একটু একরকম। তো এই যে ডাইভার্সিটি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সংস্কৃতি, তো এইটাই এই জন্য আসছে। তো দেখো বাংলা ভাষার নিকট আত্মীয় যদি বলা হয়, যদি কোশ্চেন আসে যে বাংলা ভাষার নিকট আত্মীয় কোনটি, তখন উত্তর হবে অহমিয়া বা উড়িষ্যা। কি হবে? অহমিয়া বা উড়িষ্যা। বলতে পারো যে ভাইয়া কেন এটা? কারণ এইটা হচ্ছে বাংলা ভাষার ভাই বোন, এই জন্য নিকটাত্মীয়। নিকটাত্মীয় কে হয়? ভাই বোনই তো হয়। আর যদি আসে যে বাংলা ভাষা প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে, দেখো প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে, তাহলে হচ্ছে অপভ্রংশের কাছে। হ্যাঁ। আর যদি আসে যে বাংলা ভাষার জননীকে, তাহলে সেটার উত্তর হবে বঙ্গ কামরূপী ভাষা। জননী বললে কি উত্তর হবে? বঙ্গ কামরূপী ভাষা। বঙ্গ। আর বাংলার আদি আদিবাসীদের ভাষা কি ছিল? অস্ট্রিক ভাষা ছিল। এটা পরীক্ষা অনেক আসে, খুব ইম্পর্টেন্ট। আর ব্রজবুলি ভাষা বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এই যে মিথিলা এবং বাংলা ভাষার যে মিশ্রণ, বা মৈথিলি বা বাংলা ভাষার যে মিশ্রণ, সেটাকেই বলা হয় ব্রজবুলি। ঠিক আছে? তো এইটাও কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, যে ব্রজবুলি বলতে কি বোঝায়। তো তোমরা কি এই জায়গাটা ক্লিয়ার হইছো? ক্লিয়ার না হলে এখন হয়ে যাবে। দেখো এখানে একটা টেকনিক লিখে দিচ্ছি আমি শুরুতে, সেটা হচ্ছে ই সভা, প্রাকৃত, বঙ্গ, প্রাকৃত,
অপূর্ব বঙ্গ বাংলা, এটা হচ্ছে টেকনিক। সো এখানে ইসবা দিয়ে কি বোঝায়, অর্থাৎ বাংলা ভাষার যে আমরা গোষ্ঠী, জেনারেশন, 14 জেনারেশন, 14 গোষ্ঠী আমরা এখন অ্যানালাইসিস করব। দেখো বাংলা ভাষা হচ্ছে সবার শেষে, তাহলে শুরু হয়েছে কোত্থেকে? শুরু হয়েছে বাংলা ভাষার যে বংশ সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। তো ইন্দো ইউরোপীয় ভাষাকেই তুমি ই দিয়ে প্রকাশ করতেছো, ই। এইটার দুইটা ভাগ, একটা হচ্ছে কেন্তুম আর একটা হচ্ছে শতম। তো বাংলা ভাষা হচ্ছে শতমের অন্তর্ভুক্ত। এই শতম থেকে আবার আরেকটা পার্ট বা আরেকটা শাখা বের হয়েছে যেটা হচ্ছে ভারতীয় আর্য। এই ভারতীয় আর্যের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে সংস্কৃত আর একটা হচ্ছে প্রাকৃত। এই জন্য আমরা লিখছি ঈশবা প্রাকৃত। ঠিক আছে। এই প্রাকৃতের আবার দুইটা ভাগ, একটা হচ্ছে গৌড়ীয় আর একটা হচ্ছে মাগধী। গৌড়ীয় এবং মাগধীর একটা মিশ্রণ আছে, মিশ্রণটাকেই বলা হয় অপভ্রংশ। এর জন্য লেখা হয়েছে অপূর্ব। এই অপূর্ব থেকেই তোমার অপভ্রংশ থেকেই সৃষ্টি হচ্ছে বঙ্গ কামরূপী ভাষার। আর বঙ্গ কামরূপী ভাষারই তিনটা পার্ট, একটা হচ্ছে বাংলা, একটা উড়িষ্যা, একটা অহমিয়া। তো এই জন্যই তোমার যদি কোশ্চেন আসে বাংলা ভাষার জননীকে, তাহলে উত্তর হবে কি? বঙ্গ কামরূপী ভাষা। এবং এই যে বঙ্গ বঙ্গবন্ধু। কামরূপী ভাষাকে বাংলা ভাষার জননী হিসেবে বলছেন কে? হুমায়ুন আজাদ। ঠিক আছে, হুমায়ুন আজাদ। তার দুইটা বই, দুইটা বইয়ের নাম বলতে পারবা? হুমায়ুন আজাদের দুইটা বই। লাল নীল দীপাবলি। আরেকটা হচ্ছে কত নদী সরোবর। ঠিক আছে, এই দুইটা বই। আচ্ছা, তো এই যে বঙ্গ কামরূপী ভাষা তারপর অপভ্রংশ, এটা হচ্ছে কি গৌড়ীয় মাগধীর মিশ্রণ। তো এখানে তোমার যেটা মনে রাখবা, যে যদি কোশ্চেন আসে যে ঋণী কার কাছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার অপভ্রংশের কাছে। আর এখানে এই যে দেখো, একটা হচ্ছে তোমার সংস্কৃত ভাষা আর একটা হচ্ছে প্রাকৃত অংশ। তো বাংলা ভাষা হচ্ছে মূলত এই যে প্রাকৃতর অংশ, সংস্কৃতটা না। সংস্কৃত ভাষা মূলত কাদের? যারা হচ্ছে ব্রাহ্মণ, তাদের মুখের ভাষা হচ্ছে সংস্কৃত। ব্রাহ্মণ মানে কি? যারা হচ্ছে একটু সম্ভ্রান্ত শ্রেণী। যেমন হিন্দু ধর্মে এরকম কিছু ব্যাপার আছে, একটা তোমার ক্লাসিফিকেশন আছে, যে যারা তোমার ব্রাহ্মণ তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়। তারপরে তোমার এরকম ভাবে আমি বুঝি না অত কিছু, বাট হয়তো ওরা তোমরা বুঝবা। আর এমনিতে প্রাকৃত হচ্ছে তোমার সাধারণ জনগণ যারা। তো এই যে যে প্রাকৃত মানে হচ্ছে সাধারণ জনগণের মুখের ভাষা, সাধারণ জনগণের মুখের ভাষা। তো বাংলা ভাষা মূলত প্রাকৃতের অংশ হিসেবে আসছে, সংস্কৃতটা না। তো এখন যদি কোশ্চেন আসে যে বাংলা ভাষার কোনটা থেকে বংশ কোনটা, একদম সূচক কোনটা, তাহলে হচ্ছে ইন্দো ইউরোপীয়। কোন অংশ থেকে? শতম অংশ থেকে। কোনটা? প্রাকৃত। তারপরে ঋণিকার কাছে, অপবংশের কাছে, জননীকে বঙ্গ কামরূপী। এই আর কি। আর নিকটাত্মীয় হচ্ছে অসমীয়া বা উড়িষ্যা। তো এখন এটা ভুলবা কখনো? টেকনিক দিয়ে পড়লে এমনিতে মনে থাকবে, ঈশবা প্রাকৃত অপূর্ব বঙ্গ বাংলা। নেক্সট চলে আসো এখানে। এই যে হুমায়ুন আজাদের যে দুইটা বইয়ের কথা বললাম, একটা বইয়ের নাম হচ্ছে নৃ দীপাবলি, কত নদী সরোবর। এখানে তিনি যে বাংলা ভাষার উদ্ভব কিভাবে আসছে এটা নিয়ে তিনি লিখছেন এই দুইটা বইয়ের মধ্যে। আর ডিএমএস স্যার হচ্ছে তার লিখিত দুইটা বই, একটা হচ্ছে তোমার বাংলা ভাষার ইতিবৃত্ত, আর একটা হচ্ছে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান। এটা হচ্ছে ডিএমএস স্যারের লিখিত বই। আর এই বইটা পরীক্ষায় প্রচুর আসে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই বইটা পরীক্ষা আসে, দি অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ। বাংলা ল্যাঙ্গুয়েজের অরিজিন এবং ডেভেলপমেন্ট মানে উৎপত্তি এবং বিকাশ। এই বইটা কে লিখছে? এই বইটা লিখছে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। তারপর ভাইয়া, চলে আসো। হ্যাঁ, এই পিডিএফটা কি আজকে আবার দিবেন? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা দিয়ে দিব। এই এই ভিডিওটাও দিব, এই পিডিএফটাও দিব। তারপর দেখো বাংলা ভাষারীতি। বাংলা ভাষারীতির মধ্যে আমরা বলছিলাম তোমার সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা, তাই না? তো সাধু ভাষার জনককে, সেটাই হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং বাংলা গদ্যের জনককে, সেটা হচ্ছে তাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একই সাথে তিনি আরেকটা জিনিসের জনক বলছিলাম, কি কি? বিরাম। এই আচ্ছা, এই আমরা ভুলটা করতে কেন হয় বলো তো? এই ভুলটা কেন হবে? আমি বি লিখতে গেলেই সেটা শিকার হয়ে যায় কেন? মানে হবেই হবে এটা। আজ পর্যন্ত চেঞ্জ করতে পারলাম না। মানে এই যে ফোটাটা আমি ব র তো পরেরটাতে দিব, কিন্তু আমি এটা আগেরটাতে দিয়ে দিই। এরকম এখনো দূর হইলো না। বিরামের রিবাম লিখে ফেলি। তো তাহলে দেখো বিরাম চিহ্নের জনক, বিরাম চিহ্নের জনক। আচ্ছা, তারপর দেখো রাজা রামমোহন রায়। তিনি হচ্ছে মূলত সাধু যে পরিভাষাটা সর্বপ্রথম তিনি এটা ব্যবহার করেন। সাধু পরিভাষাটা, এটাও কিন্তু একটা পরীক্ষার কোশ্চেন, যে সাধু ভাষা পরিভাষাটা সর্বপ্রথম ব্যবহার করেন কে? রাজা রামমোহন রায়। তিনি ওই যে গৌড়ীয় ব্যাকরণের লেখক, কত সালে? 1833। আরো কি সাথে ওই যে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ প্রথা আইন, তারপরে তোমার বেদান্ত সার, বেদান্ত গ্রন্থ, সেগুলো লিখেন। এটা লিখে দিচ্ছি, বেদান্ত সার
আরেকটা হচ্ছে বেদান্ত গ্রন্থ, এগুলার লেখক। তারপর প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর যে তিনি হচ্ছে গিয়ে চলিত ভাষার জনক, তিনি চলিত রীতির প্রবর্তক। তার ডাকনাম হচ্ছে বীরবল। কি নাম? বীরবল। তিনি সবুজপত্র পত্রিকার সম্পাদক। এই যে বীরবল, এটা পরীক্ষা আসে, সবুজপত্র এটা পরীক্ষা আসে। প্রমোদ চৌধুরীর ওয়াইফের নাম কি বলতো? ইন্দিরা দেবী। তার ওয়াইফকে ইন্দিরা দেবী। আর এই যে ইন্দিরা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ছিন্নপত্র বা ছেঁড়াপত্র এগুলা কাকে উদ্দেশ্য করে লেখা? লাভ লেটার আর কি। ইন্দিরা দেবী। এই ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করেই লেখা। ইন্দিরা দেবী আর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কি? বলো তুমি তো। তো ওনার ভাবি লাগতো না? ভাবিনি লাগতো, ভাবি হলে তো ঠিকই আছে, ভাবির সাথে সম্পর্ক হলে তাও মানা যায়। এটা হচ্ছে তার আপন ভাই নাকি? ভাইয়ের মেয়ে, আপন বড় ভাইয়ের ভাতিজি। মেয়ে, ভাতিজি। বুঝছো? বলবো যে তাইলে রিলেশন হলো ভাইয়া কেন? রাস্তা রামুন ভাই, বইগুলোর নাম একটু ভালোভাবে লিখেন, বোঝা যাচ্ছে না, পরে তো বুঝবো না। ও, লেখা বুঝতেছো না এটা? বইগুলো। জি। এটা এটা হচ্ছে তুমি যে রেকর্ড ক্লাস স্পিড বাড়ায় দেখলে তখন তুমি আর তোমরা নোট করো না। তোমাদেরকে বলি, এই যে আজকে ক্লাসের নোট যদি না দিছে খবর আছে, এই ক্লাসের নোট আমার লাগবে। ফার্স্ট নোট কেমনে করি রে? অনেক ফাস্ট হইতেছে, নোট করে করতে না না, পারতেছি না। এখন না তো, পরে তুমি রিপিট ক্লাস দেখে নোট করবা নিজে করে। টিভির ক্লাস এগুলো কি আগে দেয়া আছে? ক্যাপাসিটি মানে আমি এই ক্লাসের পরে এটা দিয়ে দিব, তো তখন নোট করবা, নোট করে আমাকে হচ্ছে ছবি দিবা। তোমরা নোট করো না, এটা খুব মানে বাজে অভ্যাস। আমি এই নোট যে আমি নোট যে হ্যান্ড করছি। আমি যে এই জিনিসগুলো পড়াচ্ছি, এগুলো তো আমার অ্যাডমিশন টাইমে আমি পড়ছি, তাই না? সেখান থেকে তো আমি নোটগুলো তৈরি করছি, তখন আমার খাতায় লেখা ছিল, এখন আমি স্লাইডে ইনপুট করছি তোমাদের জন্য। তো এই যে একটু অ্যাক্টিভ মেথডে পড়া, অর্থাৎ লিখে লিখে নোট করে পড়া, এটা তোমার সারা জীবন কাজে লাগবে। তুমি আজকে চান্স পেয়ে যাও, কালকে তুমিও তো স্টুডেন্ট পড়াবা, পড়াবা না? তো সেই জায়গা থেকে জিনিসগুলো তখন কাজে দিবে। এবার চলে আসো এখানে যে বাংলা ভাষা রীতির মধ্যে কিছু ইনফরমেশন, যে সাধু ভাষা, সাধু চলিত ভাষার পার্থক্য সূচিত হয় শুধুমাত্র ক্রিয়া এবং সর্বনাম পদে। পদ তো অনেক আছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া অনেক কিছু। শুধুমাত্র ক্রিয়া এবং সর্বনাম পদে গিয়ে তুমি সাধু ভাষা এবং চলিত ভাষা কোনটার যে পার্থক্য সেটাকে দেখতে পাবা। আর যদি তোমার কোনো একটা কথাবার্তা বা লেখার ভিতরে যেখানে সাধু ভাষাও আছে চলিত ভাষাও আছে, একটা মিশ্রণ হয়ে গেছে, এটাকে একটা দোষ হিসেবে গণ্য করা হয়। এই দোষটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কি দোষ? গুরুচণ্ডালী দোষ। ঠিক আছে। তারপর দেখো, চলিত ভাষার অপর নাম হচ্ছে প্রমিত ভাষা বা তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা। ঠিক আছে। আর সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দবহুল, চলিত ভাষা হচ্ছে এই জন্যই তদ্ভব শব্দবহুল। তো এই জিনিসটা মনে রাখবা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে সাধু ভাষা কথোপকথন বা নাটকের যে বক্তৃতা সেখানে অনুপযোগী। ঠিক আছে। সাধু ভাষা কথোপকথনে এবং নাটকের বক্তৃতায় অনুপযোগী, কারণ এই ভাষায় কথা বললে মানুষজন সেটা বুঝতে পারবে না, এই জন্য। আর ওই যে আমরা তখন বললাম যে ভারতীয় লিপি দুই ধরনের, একটা ব্রাহ্মী আর একটা খরেষ্টি। ব্রাহ্মী লিপির মধ্যে বলছিলাম যে সেটা বাম দিক থেকে গিয়ে ডানে শেষ হয়, আমাদের বাংলা ভাষাটাও ব্রাহ্মী লিপি থেকেই আসছে। সো ব্রাহ্মী লিপির তিনটা পার্ট, তিনটা শাখা, একটা সারদা, একটা নাগর আর একটা হচ্ছে কুটিল, তিনটা শাখা। তো বাংলা ভাষা কোন শাখার অন্তর্গত? বাংলা ভাষা হচ্ছে মূলত কোনটার অন্তর্গত বলতো? কুটিলের। সারদা। সারদা না, কুটিলের অন্তর্ভুক্ত। বাংলা হচ্ছে কুটিলের অন্তর্ভুক্ত। আর এই যে তোমার এখানে দেখো যে এটা বাম থেকে ডানে গিয়ে শেষ হয়। আর বাংলা লিপির আবিষ্কার করেন কে? এই যে চার্লস উইকিন্স। এবং বাংলা লিপি সর্বপ্রথম খোদাই করেন কে? পঞ্চানন কর্মকার। এই খোদাই কারকের নামটাও কিন্তু অ্যাডমিশন টেস্টে কোশ্চেনে আসে, যে বাংলা লিপি বাংলা হরফ সর্বপ্রথম খোদাই করে কে? পঞ্চানন কর্মকার। এবং এটা আবিষ্কার করেন কে? চার্লস উইকিন্স। এই ইনফরমেশন যেন কখনোই আর না ভুলো, খেয়াল থাকে যেন। এবার চলে আসো যে আমরা হচ্ছে বর্ণ সম্পর্কে বুঝবো, যে মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। খেয়াল করো, বর্ণ, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ। তো বর্ণের মধ্যে যদি বলি যে বর্ণমালা কয়টি, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি বলো তো? 50টি। বর্ণ বর্ণমালা বর্ণমালা 50টা। একটি। 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 হ্যাঁ, বর্ণমালা হচ্ছে একটা। কিন্তু মালা যদি বলি একটি। কিন্তু যদি বলি যে বর্ণ বর্ণ কয়টি, 50টি। বর্ণ হচ্ছে 50টি, যেটার মধ্যে বর্ণ স্বরবর্ণ হচ্ছে কয়টা? 50টি। 11টা। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা? 39টা। 39। তো এই যে বর্ণমালা একটি, এটা কেন জিজ্ঞেস করলাম, কারণ এটা বিসিএস এর একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছিল, যে একটা, 50টা, 11টা, 49টা, 39টা, এরকম। তো যারা জানতো তারা তো একটাই দাগাইছে, বাট অনেকেই জানতো না, সেই সময় 50 দাগাই দিছে।
সেটা ভুল। তো দেখো, এই যে 50টা বর্ণ, তার মধ্যে মাত্রাহীন আছে, অর্ধমাত্রা আছে, পূর্ণমাত্রা আছে। তো কতগুলো মাত্রাহীন, কতগুলো অর্ধমাত্রা, কতগুলো পূর্ণমাত্রা? দেখো, মাত্রাহীন হচ্ছে 10টা, অর্ধমাত্রার হচ্ছে 8টা, আর পূর্ণমাত্রার হচ্ছে 32টা। এটাকে মনে রাখার জন্য জাস্ট এই টেকনিকটা ফলো করবা। 8 সমস্ত 32-এর 10। তো দেখো, 8 লিখতে গেলে এই অর্ধেক টান দিতে হয় না? 8-এর পেটের মাঝখান থেকে অর্ধেক টান দিতে হয়। তার মানে কি, 8 হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। আর এরপরে দেখো 32-এর 10, 32-এর উপরে দেখো একটা ফুল একটা টান না, পুরো একটা মানে লাইন। তার মানে এটা হচ্ছে 32টা হচ্ছে পূর্ণমাত্রা। আর 10-এর উপরে কি কোনো মাত্রা আছে? একদম ফাঁকা না, তাই 10টা হচ্ছে মাত্রাহীন। তাহলে 8 সমস্ত 32-এর 10 দিয়ে কিন্তু এটা মনে রাখা যায়। তো এখন আর ভুলবা এটা? বলো। ওকে, এবার দেখো, এই যে আমরা বললাম 8টা হচ্ছে অর্ধমাত্রা, 10টা হচ্ছে মাত্রাহীন, 32টা হচ্ছে পূর্ণমাত্রা। এটার মধ্যে আবার ভাগ আছে, কারণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দুইটা ভাগ। তো মনে রাখবা, 8টা যে অর্ধমাত্রা সেটা ভাগ হয় এক সাথে। কিভাবে ভাগ হয়? এক এবং সাথে। এক হচ্ছে স্বরবর্ণের এবং 7 হচ্ছে ব্যঞ্জনবর্ণের। মনে থাকবে তো? আর 10 যেটা হচ্ছে মাত্রাহীন, সেটা ভাগ হয় 4-6-তে। 4-6, 4-6। তাহলে 4 হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ হচ্ছে 6। আর পূর্ণমাত্রা যে 32টা, সেটা ভাগ হয় তোমার 6-26-এ। তাহলে আমাকে একটু বলো, আমি যদি আবার রিভিউ করি, 8 সমস্ত 32-এর 10, 8 হচ্ছে অর্ধমাত্রা, 32-এর উপরে পুরো একটা দাগ, তার মানে পূর্ণমাত্রা, 10-এর উপরে মাত্রা নাই, তার মানে মাত্রাহীন। 8কে ভাগ করবা একসাথে, 10কে ভাগ করবা 4-6-তে, আর 32কে ভাগ করবা 6-26-এ। তো এখন আমি তোমাদেরকে কোশ্চেন করলাম যে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি? বলো। 4টি। 8টি। আবার বলো, মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 4টি। 4টি। আর পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি? 26। 26টি। 26টি। তো দেখো, এখন কিন্তু আর ভুল হবে না, এভাবে কোশ্চেন আসলে পারবা। নেক্সট চলে আসে এখানে কার চিহ্ন এবং ফলা চিহ্ন। সো কার চিহ্ন বলা হয় কোনটা সংক্ষিপ্ত রূপকে? ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণ। ব্যন- ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণ। সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের ও সরি, সরি ফলা। সরি, স্বর ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন, যেটা হচ্ছে 10টি। চিহ্ন। ঠিক আছে, বাট এমনিতে স্বরবর্ণ টোটাল কয়টা? 11টা না? 11টি। তাহলে দেখো অলমোস্ট সবগুলোরই একটা একটা সংক্ষিপ্ত বর্ণ আছে, কিন্তু একটার নাই, সেটা হচ্ছে স্বর। স্বরর কোনো নীলিন বর্ণ। সংক্ষিপ্ত রূপ নাই। এই জন্য এটাকে বলা হয় নাদ বা নীলিন বর্ণ। ঠিক আছে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা বা অনুবর্ণ। সো ইদানিং অনুবর্ণ কথাটা থেকে বেশি কোশ্চেন আসে, ফলাটা উল্লেখ থাকে না, সেটা মনে রাখবা। তো অনুবর্ণ কয়টা? 6টা। এটা মনে 6টা। রাখার কৌশল হচ্ছে যার নাম বল। এই যে জফালা, বফালা, নফালা, মফালা, বফালা, লফালা, এরকম যার নাম বল দিয়ে 6টা মনে রাখা যায়। সো খেয়াল করো, আমরা একটু যদি দেখি, এই যে অকে বলা হয় কি, স্বরকে বলা হয় নাথ বা নীলিন বর্ণ, কারণ এটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই। কিন্তু বাদ বাকি 10টা সবগুলোরই সংক্ষিপ্ত রূপটা আছে। রি কে বলা হয় কি, মিশ্র বর্ণ, কারণ স্বরবর্ণের মধ্যে রি হচ্ছে কি র যোগ রস্যই, এইভাবে উচ্চারণ হয় না, দ্যাটস এটা হচ্ছে মিশ্র বর্ণ। বাকি কিন্তু আর কোনটা মিশ্র বর্ণ না। স্বরবর্ণের মধ্যে দীর্ঘস্বর হচ্ছে কয়টা? 7টা। দীর্ঘস্বর মানে কি, অনেকক্ষণ ধরে যেটাকে উচ্চারণ করা হয়, আ, ই, উ, এ, ওই, দেখো অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়। আর রস্বস্বর হচ্ছে কি অল্পতেই শেষ। ঠিক আছে, যেমন অ, ই, উ, রি, সাথে সাথে শেষ না? তো এটা হচ্ছে রস্বস্বর 4টি, দীর্ঘস্বর 7টি। এগুলা কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে পরীক্ষার আগে, এই জন্য একটু মানে নিজেকে রিয়েল লাইফে উচ্চারণ করে করে মনে রাখবা, যাতে করে পরীক্ষা হলে উচ্চারণ করে করে বের করে ফেলতে পারো যদি ভুলে যাও। কথা বুঝছো? তারপর চলে আসো যে মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক স্বরধ্বনি। তো বর্ণ হচ্ছে কি যেটা লিখিত রূপ আছে, আর ধ্বনি হচ্ছে কি যেটা লিখিত রূপ নাই কিন্তু উচ্চারিত হয়। তো দেখো, মৌলিক স্বরধ্বনি হচ্ছে তোমার 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কিন্তু মৌলিক স্বরবর্ণ হচ্ছে তোমার 6টি। প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন এখানে 7টি, কেন এখানে 6টি? কারণ এই যে দেখো, তোমার এ যেই শব্দটা, এ, এটার দুইটা উচ্চারণ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ, দুইটা। কিন্তু এ নামে কোনো, এই যে উপরে যেটা লিখলাম ধ্বনি, এটা নামে কিন্তু কোনো বর্ণ নাই। বর্ণ কিন্তু শুধুমাত্র এই যে এটাই, মানে এ আছে কিন্তু এটা নাই বর্ণ হিসেবে। এই জন্য তোমার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টা। কথা বুঝছো? এই যে এটা হচ্ছে এক্সট্রা এখানে আসে, দ্যাটস ওয়াই। তো এখানে মৌলিক স্বরধ্বনি কোনগুলা, মৌলিক স্বরবর্ণ কোনগুলা, এগুলা কি বলতে পারবা? হ্যাঁ। রস্যই, রস্যউ,
তারপরে সরিয়ে সরে ও, রস্যই রস্য এ এ ও। সরো সরেয়া, রস্যি রস্যাউ। এ এ ও। না, বর্ণ কথা বলতেছি এ। তাহলে কয়টা হলো? ছয়টা। সরো সরেয়া, স্বরধ্বনি না? রস্যি স্বরধ্বনির কথা বললেন না আপনি, রস্যাউ। মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বর বর্ণ বলছি তো, ধরো ধ্বনিতে আছে এ একটা হবে, তাহলে ঠিক আছে। ওই একই একই। তাহলে এখানে দেখো ছয়টা, এখানে দেখো সাতটা, এই আর কি। তারপর চলে আসে এখানে যৌগিক বর্ণ এবং যৌগিক যৌগিক স্বরধ্বনি। তো মনে রাখবা যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। কোনগুলা সবগুলো আমি নিজে জানি না, অনেকগুলো আছে। এগুলাকে একই সাথে দ্বিস্বর বলা হয়, সান্ধ্যস্বর বলা হয়। কিন্তু বর্ণ আছে মাত্র দুইটা, এই যে ওই আর ও। এগুলাই যৌগিক, কেননা ওইকে ভাঙলে কি পাওয়া যায়? ও রস্যই। আর এটা হচ্ছে ও উ, এরকম। এই জন্য এটা যৌগিক। তো দেখো যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটা, কিন্তু ধ্বনি হচ্ছে 25টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসো আমাদের যে বর্ণগুলো আছে টোটাল বাংলাতে। বর্ণ টোটাল 50টা। তার মধ্যে আমরা জাস্ট বর্গীয় যে 25টা সেটা নিয়ে দেখি। বর্গীয় বর্গীয় ধ্বনি কয়টা? বর্গীয় বর্ণ কয়টা? 25টা। তো দেখো ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ঞ। তারপরে কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। হ্যাঁ। ত, থ, দ, ধ, দন্ত ন। প, ফ, ব, ভ, আর হচ্ছে ম। তাহলে আমাকে বলো, অল্প প্রাণ, এই যে বামারটাকে সামনের দিকে রাখো ফ্রন্টাইনে, তাহলে দেখবা এই যে কোন যে মানে একদম ছোট বর্ণ যেটা, এইটা হচ্ছে অল্প প্রাণ। এরপর একটা মহাপ্রাণ, আবারও অল্প প্রাণ, আবারও মহাপ্রাণ, আর লাস্টে যেটা বড় আঙুল সেটা হচ্ছে নাসিক্য। তাহলে তোমার ক হচ্ছে অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ হচ্ছে অল্প প্রাণ, ঘ হচ্ছে মহাপ্রাণ, উ হচ্ছে নাসিক্য। তো এখন এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ঘোষ অঘোষ। তো মনে রাখবা প্রথম দুইটা হচ্ছে কি? অঘোষ। আর পরের তিনটাই হচ্ছে ঘোষ। তো যদি এখন আমি বলি ত থ, থ এর প্রকৃতি কি রূপ? থ এর প্রকৃতি কি হবে? ত থ। তাহলে মহাপ্রাণ। আর সেটা 2 নম্বরে পড়ছে, তাহলে ঘোষ না অঘোষ? অঘোষ। তাহলে অঘোষ মহাপ্রাণ থ। আবার যদি বলি যাচ্ছে তোমার ধরো ভ, প ফ ব ভ, ভ যেটা সেটা, তাহলে ভ কি? প ফ ব ভ, মহাপ্রাণে পড়ছে। আবার সেটা ঘোষ না অঘোষ? শেষের গুলার মধ্যে পড়ছে, তাহলে ঘোষ। শেষের তিনটার মধ্যে পড়াতে। তো এখন এখান থেকে কোশ্চেন আসতে পারবা না? ঘোষ অঘোষ মহাপ্রাণ জি। অল্প প্রাণ। ওকে। এবার চলে আসো ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের মধ্যে। তো এই যে কম্পনজাত ধ্বনি বলা হয় র কে, তারণজাত ধ্বনি বলা হয় র ঢর র কে, উষ্ম বা শীষ ধ্বনি বলা হয় তালব্য দন্ত স হ এগুলাকে, পার্শ্বিক ধ্বনি বলা হয় ল কে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কম্পনজাত আর পার্শ্বিক এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, তারণজাতটাও পড়বা। আর অন্তস্থ ধ্বনি হচ্ছে অন্তস্থ জ র ল, আর আনুনাসিক হচ্ছে চন্দ্রবিন্দু। ঠিক আছে। এবার চলে আসো প্যাচ মার্কা যুক্ত ব্যঞ্জন। প্যাচ প্যাচ মার্কা যুক্ত ব্যঞ্জনের পরে আমাদের আর তেমন নাই, হালকা অল্প কিছুক্ষণ লাগবে আর। তো দেখো প্যাচ মার্কা মার্কা যুক্ত ব্যঞ্জন থেকেও 1 মার্ক থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে যুক্ত ব্যঞ্জন সহজ গুলো আসে না, প্যাচ গুলা থেকে আসে। যেমন এটাকে ভাঙলে কি পাওয়া যায়? ক যোগ মূর্ধন্য ষ, ক্ষিয়কে ভাঙলে। এটার একটা ওয়ার্ড বলো। ক্ষমা। ঠিক আছে, সুন্দর একটা ওয়ার্ড। এটা দিয়ে এটা হচ্ছে কি? এটা দিয়ে একটা ওয়ার্ড বলো। ব্রাহ্মণ। ব্রাহ্মণ। এই যে নিচের দিকে দাগটা, নিচের দিকে। ক্ষিয়তে হচ্ছে কি একের মতো প্যাচ, আর এটা হচ্ছে নিচের দিকে সোজা টান, ব্রাহ্মণ। তো এখানে দেখো এটাকে বাংলা পাবো হচ্ছে হ যোগ ম, কিন্তু উচ্চারিত রূপটা হচ্ছে ম যোগ হ। ব্রাহ্মণে তুমি আগে কি উচ্চারণ করতেছো? ম না হ? ব্রাহ্মণ। ম। ম। কিন্তু লিখিত ফর্মেটা যখন ভাঙবা তখন হচ্ছে হ আগে পরে ম। কারণ হ যোগ ম যদি তুমি কিবোর্ডে দেখো টাইপ করো, তাহলে দেখবে এরকম হয়ে যাবে। এই যে অব্র কিবোর্ড আছে না, অব্র না, ফোনে রিদমিক কিবোর্ড আছে না, সেটা দিয়ে চেক করতে পারো। হযোগ ম দিলে এটা চলে আসবে, কযোগ মূর্ধন্য ষ দিলে ক্ষিয় চলে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। আচ্ছা, তারপর তোমার এইটা হচ্ছে কি? এটা দিয়ে একটা ওয়ার্ড বলো তো। ওয়ার্ডের মানে উষ্ণ। মূলত মূলত উষ্ণ। এই যে যুক্ত ব্যঞ্জন উষ্ণ। গুলাকে ভাঙবা হচ্ছে উচ্চারণ দিয়ে। দেখতে কি পাচ্ছ সেটা দিয়ে না, চোখের দেখা কিন্তু ভুল হয়, কিন্তু উচ্চারণটা সঠিক। তাহলে এটা দিয়ে ধরো আমি বললাম তৃষ্ণা। তৃষ্ণা। তাহলে কি কি উচ্চারণ করতেছ? মূর্ধন্যস্ব ন। তাহলে এই জন্য দেখো মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য ন, তৃষ্ণা। কিন্তু দেখে মনে হচ্ছে এটা ইও, তাই না? ইও দেখে মনে হচ্ছে না, বাট না, উচ্চারণ দিয়ে জাজ করবা তৃষ্ণা। তারপর দেখো এটা দিয়ে একটা শব্দ বানাও। এটা দিয়ে শব্দ কোনগুলো হয়? যেমন চঞ্চল। অঞ্চল, চঞ্চল, অঞ্চল, গুড।
ঠিক আছে, চঞ্চল অঞ্চল। তাহলে ইয় যোগ চ, এটা উচ্চারিত হচ্ছে। এটা দিয়ে হচ্ছে কি, যেমন জ্ঞান, তাই না? বিজ্ঞান। জ্ঞান, বিজ্ঞান। তাহলে জ যোগ ইয়, জ যোগ ইয়। তারপর দেখো বাঞ্ছনীয়, ধরো বাঞ্ছনীয়, বয়কার বা, বাঞ্ছনীয়। তাহলে হচ্ছে এটা কি, ইয় যোগ ছ। তারপর দেখো এটা কি, যেমন ধরো অঞ্জলি। 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 অঞ্জলি, অঞ্জলি। তাহলে ইয় জ, ইয় যোগ জ, অঞ্জলি, অঞ্জলি। ঠিক আছে। তারপর এটা দেখো হ যোগ ন, এই যে যখন মাঝখান দিয়ে পেটের মধ্যে কেটে দিবে তখন হচ্ছে দন্তন্য। মাঝখান দিয়ে কেটে থাকলে কি হবে, পেটের মধ্যে থাকলে সেটা হচ্ছে দন্তন্য। এটা দিয়ে যেমন ধরো চিহ্ন বা মধ্যাহ্ন। ঠিক আছে। আর আর যখন হয়ের নিচে থাকবে তখন সেটা হচ্ছে মূর্ধন্য ণ। যখন নিচে থাকবে দন্তন্য। হয়ের নিচে তখন হচ্ছে মূর্ধন্য ণ, নিচে থাকলে মূর্ধন্য ণ, পেটের মাঝখানে থাকলে দন্ত ন। ঠিক আছে। তাহলে এটা দিয়ে হবে কি, যে অপরাহ্ন। অপরাহ্ন। ঠিক অপরাহ্ন। আছে। তারপরে সকালেরটাকে কি বলে? পূর্বাহ্ন। পূর্বাহ্ন। পূর্ব। এটাও কিন্তু নিচে হবে, অর্থাৎ মূর্ধন্য ণ। তারপর দেখো শুরু, স্বর রসু। ঠিক আছে। এটা কি স্বর দীর্ঘ উ। তাহলে এটা হচ্ছে যেমন ধরো শুশ্রূষা বানানটা এটা দিয়ে, সুস রু সা। তারপর হচ্ছে ক যোগ কয়ত্ত, কয়তাক্ত। তাহলে বক্তা। তারপর দেখো তয়তাক্ত। তাহলে ত যোগ ত, তয়ত। ত যোগ থ, তয় যোগ থ, এটা। তারপর এটা দেখো ত যোগ র, তাহলে ত্রয়ী। ত যোগ র, ত্রয়ী, ত্রয়ী। তারপর হচ্ছে উ যোগ গ, তাহলে বাঙ্গালা, এরকম বলা যায়। তো এই হচ্ছে প্যাচ মার্কা যুক্ত পর্যন্ত। এখন আর এগুলা কি ভুল করবা? এখান থেকে পরীক্ষা আসবে আসলে। এবার চলে আসো কিছু বানান যেগুলো প্রায়শই পরীক্ষা আসে। যেমন দেখো উদাহরণ, মূর্ধন্য ণ, ব্যাকরণ, কারণ, প্রেরণা, প্রেরণ, নির্বারণ, উচ্চারণ, উত্তরণ, ধরনী, হরিণ, নির্ণয়, বর্ণনা, প্রণয়। প্রণয় শব্দের অর্থ কি বলতো? প্রেম প্রেম। ভাইয়া। প্রেম। আর প্রণয়ন বা, আর যদি বলি পরিণয়, তাহলে হচ্ছে বিয়ে। ঠিক আছে, বিয়ে। বিয়ে, বিয়ে। প্রণয়ন। তারপরে মূল্যায়ন, অন্বেষণ, বিভীষণ। দেখো মূর্ধন্য ণ হচ্ছে এই যে বিভীষণ, দূষণের দীর্ঘ, গবেষণা মূর্ধন্য ণ মূর্ধন্য ষ, নির্নিমেষ দীর্ঘ মূর্ধন্য স। তারপর ত্রিহায়ন, অভ্যন্তরীণ মূর্ধন্য ণ, বিনা পানি মূর্ধন্য ণ মূর্ধন্য ণ, প্রথমটা দীর্ঘিকা পরটা রস্বীকার, কল্যাণী এসু, পরগণা দন্ত ন, এখানে কিন্তু কোনো মূর্ধন্য নাই, পরগণাতে দন্ত ন। তো এইগুলা প্রায়শই পরীক্ষা আসে, এগুলো পড়বা। যেভাবে মার্ক করছি তোমাদের আবার দেখতে প্রবলেম হবে নাকি? পিডিএফ কিন্তু এইভাবে যাবে, অ্যাজ ইট ইজ। বহু বুঝবাই গেছে। তারপর চলে আসো যে চিকিৎসা, রেফটা সবার শেষে, চিকিৎসা। চক্ষুষ্মান, মুমূর্ষু, রেফ শেষে, প্রথমটা রস্যকার, তারপরটা দীর্ঘকার, আবারও রস্যকার। আর মুমুক্ষুতে সবগুলোই রস্যকার। পূর্বাহ্নতে নিচে ন, তার মানে কি, এটা মূর্ধন্য ন। মধ্যাহ্নতে মাঝখানে ন, তার মানে এটা কি, দন্তন্য ন। ঠিক আছে। তারপর দেখো সায়াহ্নতে মাঝখানে ন, তার মানে দন্তন্য। অপরাহ্নতে আবার নিচে ন। মনে রাখবা, এটা মনে রাখা যায় এইভাবে। তোমাদেরকে আরেকবার লিঙ্ক দিব, আর 10 মিনিট লাগবে, এর মধ্যে শেষ হয়ে যাবে, 5 থেকে 10 মিনিট লাগবে। তো পূর্বাহ্নর সময় দেখো, পূর্বাহ্ন মানে কি, সকালবেলা। তো সূর্য তখন কই থাকে, নদীর ভিতরে থাকে না, সাগরের মধ্যে ডুবে থাকে না, ওই যে কুয়াকাটায়, সাগর কন্যা। তো দেখো যখন নিচে ডুবে থাকে তার মানে ন নিচে থাকবে। আবার যখন মধ্যাহ্ন মানে দুপুর 12টা, সূর্য কই থাকে, একদম নাক বরাবর মাথার উপরে, তাহলে সেটা কি মাঝখানে উপরের দিকে থাকে। আবার সন্ধ্যা হয়ে গেলে সূর্য আবার সাগরে ডুব দেয়, তখন আবার সেটা কি নিচে চলে আসে, হয় নিচে। এইভাবে আর কি মনে রাখা যায়। তো এখন আর ভুলবা পূর্বাহ্ন, মধ্যাহ্ন আর অপরাহ্ন? না বলো। ভাইয়া। ওকে। আর এখানে দেখো ওই যে স্বভাবতই মূর্ধন্য হয় যেগুলা, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, ফণি, বিপণী, বাণী, নিপুণ, বনিতা, পানি, গৌণ, পণ, শান, চিক্কন, নিক্কন, তুনো, বুনো, কি সব, গণনা, পিনাক, পণ্যবান। এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে। এখান থেকে আসে পরীক্ষায় 1 মার্ক, যে স্বভাবতই মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে। তো এই পর্যন্তই ছিল আমাদের বাংলার ক্লাসটা। এখানে একই সাথে আমি অনেকগুলো কন্টেন্ট কমপ্লিট করছি, তো এখান থেকে তুমি ফর শিওর এই কন্টেন্ট গুলো পড়ার পাশাপাশি অভিযাত্রী যে বইটা আছে বা অন্য যে রেফারেন্স বইটা তুমি পড়ো, সেখান থেকে প্রিভিয়াস এর কোশ্চেন যদি সলভ করে ফেলো, 3 থেকে 5 মার্ক কমন পেয়ে যাবা। কথা বুঝছো? মানে এখানে আমি টেকনিক ওয়াইজ অনেক কিছু শিখাইছি। এখানে তোমার শুদ্ধ বানান ছিল, তারপর তোমার একই সাথে বাংলা ব্যাকরণ ইতিহাস ছিল, ব্যাকরণ থেকে শব্দ কিভাবে গঠিত হয় সেটা ছিল, বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয় সেটা ছিল। তারপর তোমার ধরো ওই যে শুরুর দিকে লিপিগুলা ছিল বা চলিত রীতি ছিল, এই জিনিসগুলো থেকে কিন্তু 3-4 মার্ক চলে আসে। এটা ইম্পর্টেন্ট, ভালোভাবে একটু পড়বা সবাই।